দিন কয়েক ধরে জেসমিন আক্তারের শরীর ভালো যাচ্ছিল না। সেদিন বর্ষণমুখর সন্ধ্যায় সংসারের কাজ থেকে একটু স্বেচ্ছায় পরিত্রাণ নিয়ে বিছানায় গা ছেড়ে দিয়েছিলেন তিনি। ইহিতা কাছেই ছিল, সে মায়ের তবিয়তের ভালোমন্দ যাচাই করছিল টুকটাক কথা বলে। সেই সময় যুথিকার মায়ের ফোনটা এলো। অনিচ্ছা সত্ত্বেও তিনি ফোনটা রিসিভ করলেন। যতই দিন অতিবাহিত হচ্ছিল ততই তার বোধিতে আসছিল এই মহিলাকে এড়ানো তার পক্ষে অসম্ভব, কারণ আজ কিংবা কাল ইনিই তার বেহান হতে যাচ্ছেন, এতে সন্দেহ কই? ছেলে তো সব ব্যবস্থা করেই রেখেছে। অভিনব জননী কিছুক্ষণ ফোনটা কানে নিয়ে অত্যন্ত বিচলিতভাবে মুখ হয়ে হুহা করে অবশেষে কোনো মতে বললেন, আপনি 5 মিনিট পর ফোন করুন। বলে তিনি আগেভাগে ফোনটা রেখে দিলেন। মুঠোফোনটা ক্রোড়ের ওপর ছেড়ে দিয়ে তিনি যেন অক্সিজেনের অভাবে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিতে লাগলেন। ইহিতা ভীত হয়ে হাঁকপাক করে বলল, কি হয়েছে আম্মা? কিছু হয়নি। হয়নি কিছু, তোমার ভাইয়া ঘরে আছে? তিনি বললেন নিজেকে ঠিক করার চেষ্টা করতে করতে। সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ইহিতা বলল, হ্যাঁ, কোথায় যেন যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ক্যান্সেল করে দিয়েছে। ওকে ডাকো, এখনই। ইহিতা আর কালাতিক্রম না করে একছুটে নিচতলায় অভিনবের স্টুডিওতে এসে হাজির হল। অভিনব ঘরদোর অন্ধকার করে বিমনা হয়ে গান শুনছিল। বোনের মুখে মায়ের জরুরি তলব শুনে সে একটু সশঙ্কিত চিত্তে সিঁড়ি ভেঙে উপরতলায় ছুটল। ভয় হল দুশ্চিন্তার কারণে মায়ের কিছু হয়ে গেল কিনা। কিন্তু মায়ের ঘরে উপস্থিত হতেই দেখা গেল তিনি দিব্যি আছেন। বাটাগোলগাল সুডৌল চেহারাটায় শুধু ভারী দুশ্চিন্তার ছাপ সুস্পষ্ট। উন্মনা দৃষ্টিতে কি অপরিসীম শূন্যতা। অভিনব এসেই ব্যস্তভাবে বলল, কি হয়েছে আম্মা? শরীর ঠিক আছে তো? তিনি একটু থম মেরে ছেলেকে দেখলেন, আপাদমস্তক। এরপর ক্লেশে সোজা হয়ে উঠে বসে বলল, যুথিকার মা যা বলছে সেটা কি সত্যি অভি? অভিনব হাত বাড়িয়ে মাকে সাহায্য করতে চাইল। মা হাত তুলে বাধা দিলেন। অভিনব বলল, কোনোটা? ইহিতা, যাও, নিজের কাজে যাও। আমি তোমার ভাইয়ার সাথে কথা বলবো। মায়ের অদ্ভুত আচরণে অভিনব বুঝতে পারলে কোথাও এলটা গোল হয়েছে আবার। সে বেরোতে উদ্যত ইহিতাকে উদ্দেশ্য করে বলল, ইহিতা থাকুক, আমি কখনোই এমন কিছু করিনি বা করব না যার কারণে আমার ছোট বোনের কাছে আমি ছোট হব। তুমি বলতে পার। ইহিতা বসল ভাইয়ের পাশে। মা একটা দীর্ঘশ্বাস খুব সাবধানে গোপন করে ছেলের ওপর থেকে চোখ সরিয়ে বললেন, যুথিকার সঙ্গে তোমার বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, সবকিছু প্রকাশ না হবার আগেই। সবকিছু বলতে কি বুঝালে? আগের প্যারা বাদ গিয়েছে মনে হয়। অভি, আমি তোমার সঙ্গে মশকরা করছি না। আমিও মশকরা করছি না। যা বলার স্পষ্ট করে বলো। অর্ধেক কথা আমার পছন্দ নয়। জেসমিনের ফোনটা আবার বেজে উঠল। তিলেখোচ্চর মহিলা ঠিক 5 মিনিট পরই ফোন দিয়েছে। তিনি ফোনটা ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমি বলতে পারবো না। এই কথা আমার মুখ দিয়ে বেরোবে না। তোমার যা জানার যুথিকার আম্মা থেকে জেনে নাও। অভিনব ফোনটা হাতে নিতে নিতে বোধহয় মায়ের উদ্ভ্রান্ত চোখের দিকে তাকিয়ে ব্যাপারটা কত আন্দাজ করতে পারল, কিন্তু নিশ্চিত হতে পারল না। নীরব দর্শক ইহিতাও অস্পষ্ট বুঝতে পারল, কিন্তু কিছুতেই তার মন ভাইয়ের প্রতিকূলে সায় দিল না। ভাইকে সে ভালোমতোই চিনে, জানে তার চারিত্রিক দৃঢ়তা কতটা অবিমিশ্র। বলুন। ফোনটা কানে দিয়ে গম্ভীর গলায় বলল অভিনব। ফোনের অপর পাশের যুথিকার মায়ের কানে 3 অক্ষরের কথাটি বড় বেয়ারাভাবে বাজল। তিনি বুঝতে পারলেন, ছেলেকে মুঠোফোন সোপর্দ করার জন্যই তার মা 5 মিনিট সময় চেয়েছিলেন। অভিনবের গম্ভীর কণ্ঠে তিনি রূঢ়ভাবে প্রত্যুত্তর করলেন, আমি যা বলার তোমার মাকে বলেছি। তুমি দেশের পরিচিত আর গণ্যমান্য ব্যক্তি।
তোমরা দুজন মিলে যা করেছ তা প্রকাশ হলে তো দুই পরিবারেরই সমাজে মুখ দেখানো কঠিন হবে। তোমরা যখন এতই নিজেদের কাছাকাছি চাও তবে বিয়েটা সেরে ফেললেই হয়। অভিনবের মেজাজ তিরিক্ষি হল এক নিমেষেই। এই মহিলা প্রতাপশালী উগ্রই নয়, তার জিহ্বার ধারও কম নয়। একজন কুলাভিমানী মা নিজের মেয়ে সম্পর্কে এমনতর বাক্য উচ্চারণ করতে পারে তা অভিনবের ধারণারও সুদূর অতীত ছিল। এবার বিষয়টা তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে ধরা দিল। সুতরাং অভিনব ছেড়ে কথা বলার প্রয়োজন মনে করল না। সে তেমনি দৃঢ়স্বরে বলল, আমাদের মাঝে যে কিছু হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? যুথিকা কথা বলেছে আপনাকে? কই, তাকে ফোন দিন। আমার সঙ্গে কথা বলতে বলুন। না, তাকে ফোন দেওয়া যাবে না। প্রমাণ চাইছ? আমার মেয়েই তো এর ভুক্তভোগী। আর কি প্রমাণ চাই? প্রয়োজন হলে মেডিকেল টেস্ট করাবো। সি ইজ স্টিল নাও, হোক সে আমার বন্ধু। তারপরও আমি এমন অপমান ঘাড়ে করে আপনার মেয়েকে বিয়ে করব না। এই সহজ ব্যাপারটা আপনি মেনে নিন। যুথিকার মায়ের এতক্ষণের তুষের আগুনে যেন বাতাসের বেগে প্রবল নাড়া পড়ল। তিনি রাগে কিংকর্তব্যবিমূঢ় হয়ে ফোঁসফোঁস করতে করতে বললেন, তুমি অনেক বার বেড়েছ। আমি এর শেষ দেখে ছাড়ব অভিনব। শুনুন, আপনি যদি বাঘ হয়ে থাকেন তবে আমিও সিংহ, না হয় নেকড়ে। মাঝখানে পড়ে হরিণ, অর্থাৎ আপনার মেয়ে কষ্ট পাবে, উজ্জ্বল ক্যারিয়ার ধ্বংস হবে। যা করছেন বা করবেন বলে ভেবে রেখেছেন তা একটু ভেবেচিন্তে করবেন। না হয় আমাকে বিড়াল ভেবে আক্রমণ করতে এসে থাবা খেয়ে ফিরে যাওয়াটা আপনারই অপরিপক্কতা প্রমাণ করবে। যুথিকার মা বাক্যহারা হয়ে শুনতে লাগলেন অভিনবের মুখনিসৃত উদ্ধত বাক্যগুলো। পাল্টা জবাবের জন্য কোনো জায়গায় যেন অবশিষ্ট রাখল না ছেলেটা। এখানেই শেষ নয়। তুমি। অভিনব আর কোনো কথা শুনতে চাইল না। সে তৎক্ষণাৎ লাইন কেটে দিয়ে প্রচণ্ড আক্রোশে মুঠোফোনটা দক্ষিণের আধুন্মুক্ত জানালার দিকে ছুঁড়ে মারল। চোখের পলকেই তা জানালার ঝাঁপে লেগে ভেঙেচুরে খানখান হয়ে দিকবিদিকে ছড়িয়ে পড়ল। অভিনবের জননী বিস্ময় লুকিয়ে ঈষৎ চোখ তুলে নিশ্চলভাবে তাকিয়ে রইল ছেলের দিকে। ইহিতা ভীতসন্ত্রস্ত মুখে বসে রইল। এভাবেই পিনপতন নীরবতা বিরাজ করল মিনিট কয়েক। বাইরে কেবল নিরবধি বৃষ্টিতে মুহুর্মুহু গাছের পাতার গা নাড়ানোর খসখস শব্দ, আর ঘরের ভেতরে তিনটি সমাকুল প্রাণীর ঘন নিঃশ্বাসের শব্দ। একসময় অভিনবের ক্রোধ প্রশমিত হলে সে ধীরে ধীরে প্রস্থানের উদ্যত হতেই মা বলে উঠল, তুমি কি করতে চাইছ অভি? অভিনব না তাকিয়েই বলল, যা শুনলে তাই করব আম্মা। এতে আমাদের দুই পরিবারেই নাম খারাপ হবে। লোকে নানা কথা বলবে। এর চেয়ে বরং। এতক্ষণ পর ইহিতা একটু ক্ষুব্ধ কণ্ঠে মায়ের কথার রেশ ধরে বলল, আর চুপ করে নির্বিবাদে বিয়ে করে নিলে আমার ভাইয়ের অপমান হবে। একটা নির্দোষ মানুষ কেন এই অপমান নিয়ে দাম্পত্য জীবন শুরু করবে? জেসমিন আক্তার চুপচাপ স্বল্পভাষী স্বভাবের মেয়ের কাছে আচমকা এমন উত্তর আশা করেননি। তিনি একটু বিচলিতভাবে মেয়ের দিকে তাকালেন, কিন্তু অভিনব কিছু বলার সুযোগ দিল না মাকে। সে মার দিকে তাকিয়ে মৃদু হাস্যে বলল, দুনিয়াশুদ্ধ মানুষ আমাকে অবিশ্বাস করলেও আমার কিছু যায় আসে না। তোমার ছেলে অবাধ্য, স্বেচ্ছাচারী, কিন্তু চরিত্রহীন নয়। যা দেখেছ সব আমার বিরুদ্ধেই ছিল। যাই এখন, কাজ আছে। বলি অভিনব দ্বিতীয়বারের মতন যেতে উদ্যত হল এবং বেরিয়েও গেল। জেসমিন আক্তার পেছনে থেকে হেঁকে বললেন, অভি, ঝড়বাদলের রাতে বের হয় না। আমি জানি তোমার কাজ নেই। কিন্তু কথাটা অভিনবের কানে পৌঁছানোর আগেই বর্ষর একটা বজ্রাঘাত তার শব্দতরঙ্গ শুষে নিল। ইহিতা মায়ের দিকে এক পলক হতাশভাবে তাকিয়ে ভাইয়ের পিছু পিছু ছুটে এল। দুতলার সিঁড়ির কাছে ইহিতা ভাইকে দাঁড় করিয়ে আশ্বাসদান করা গলায় বলল, ভাইয়া, আমি জানি তুমি এমন কিছুই করনি যাতে আমাদের মানসম্মান খোয়া যাবে। মার ব্যবহারে কষ্ট পেও না।
জানি না কেন এমন করছে। মা, এক্সিডেন্টলি যুথিকা আর আমাকে একসাথে দেখে ফেলেছিল সেদিন স্টুডিওতে। এটাই উনার অবিশ্বাসের একমাত্র কারণ। তুমি কি যুথিকাকে পছন্দ কর? না, ওভাবে পছন্দ করি না। কিন্তু সেদিন মা যেটা দেখেছিল সেটা ভুল ছিল। বুঝেছি। চিন্তা করো না তুমি। আমি মাকে বুঝাব। এখন পড়তে যাই। অভিনব ম্লান হেসে বোনের কাঁধে মৃদু চাপড় দিয়ে ছোট একটা নিঃশ্বাস ফেলে কপালে সূক্ষ্ম ভাঁজ তৈরি করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এই তো একটু আগেও আকাশটা কেমন ঝকঝকে পরিষ্কার ছিল। মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে সমুদয় পরিবেশের রূপই যেন বদলে গেল। মেঘেদের দল ভেঙে ঝমঝমিয়ে নেমে এলো তুমুল বর্ষণ। আকাশের গায়ে গায়ে বিদ্যুৎ চমকে আধার পৃথিবীর দিশারি হবার অভিলাষ পোষণ করল যেন। আশা দুলুকে পরানো শেষে প্রাসাদের মতন বাড়িটাকে মাথার ওপরে রেখে দাঁড়িয়ে আছে নিচে। বাইরে বৃষ্টির বিরাম নেই। ক্ষণে ক্ষণে আলোর ঝলকানিতে চারিধার অদ্ভুতভাবে পরিদৃশ্যমান হচ্ছে। এখন বেরুলে কাকভেজা হয়ে মেসে ফেরা ছাড়া গতি নেই। বৃষ্টি ক্ষান্ত হবার অপেক্ষা করতে হবে। দুলুর মা অবশ্য একটা ছাতা যেচেছিল, কিন্তু আশা সংকোচে মিথ্যা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিয়েছে। হঠাৎ সিঁড়ি থেকে কেউ নামার চটচট শব্দে আশা একটু ঘুরে দেখল পেছনে। এখানটার রঙিন আলোতে দেখা গেল বিমর্ষ মুখে গায়ক এদিকেই আসছে। চোখে মুখে একটা হতোদ্যম ভাব। হাঁটাচলা উদাসীন, দেখে আশার একটু খারাপ লাগল। এই সদাসপ্রতিভ লোকটার এই মূর্তির সঙ্গে সে পরিচিত নয়। অভিনব বৃষ্টির মধ্যেই অজানা কোনো স্থানে বেরোচ্ছিল। মন খারাপ তার কখনোই হয় না বললেই চলে। আজকের ঘটনাটার পর তার চিরকেলে শান্ত মনটা অশান্ত না হয়ে পারল না। যাই হোক, পথিমধ্যে আশাকে অপেক্ষারত দেখে অভিনব চোখ তুলে তাকিয়ে নিরুদ্যমে বলল, ওহহ আশাবৃ, ভালোই হলো তোমার সাথে দেখা হলো। কেন? ফস করে কথাটা বলে ফেলল আশা। অভিনব কোনো কথা খুঁজে না পেয়ে বলল, এমনি। ছাতা লাগবে? প্রসঙ্গের পাতা পরিবর্তন করে বলল গায়ক। আশা একটু চোখ ঘুরিয়ে মলিনভাবে বলল, লাগতো, কিন্তু থাক। বৃষ্টি থামবে। থামবে না। আজ আকাশের মন ভালো নেই। এভাবে সারারাত কাঁদবে। দেখো, আকাশে কত মেঘ জমেছে। আশা ঠোঁট উল্টে বলল, দেখা যায় না তো, অন্ধকার। তুমি দেখবে না? সে দেখার চোখ নেই তোমার। বলে অভিনব ধুম বৃষ্টির মধ্যেও হনহন করে ২-৩ পা বাইরে চলে গেল। আশাও গুটি পায়ে পিছে পিছে গিয়ে বলল, বলছি, আপনার কি শরীর খারাপ করেছে? আশাবৃ পিছু পিছু আসছে দেখে অভিনব থমকে দাঁড়িয়ে বলল, না, আমার অসুখ করেনি। পিছু পিছু আসছ কেন? আমার রুম থেকে ছাতাটা নিয়ে এসো। বৃষ্টিতে ভিজো না। আপনি? তোমাকে যেতে বলেছি। আশাবৃ তড়িতে গিয়ে মেঝেতে মেলে শুকোতে দেওয়া ছাতাটা নিয়ে ফিরে এলো। কিন্তু গায়ক এর মধ্যেই হাওয়া গেল। দূরে দৃষ্টি প্রক্ষেপ করতেই দেখা গেল তিনি বাগান পেরিয়ে মূল ফটক দিয়ে ধীরলয়ে বেরিয়ে যাচ্ছেন। আশা গায়কের নাগাল পেতে বৃষ্টিসিক্ত চাতাল পেরিয়ে ফটকের স্যাঁতসেঁতে রাস্তা ধরে ছুটতেই আকস্মাৎ পা পিছলে ধরাম করে এক বিষম আছাড় খেল। সঙ্গে মুখ ছিটকে চাপা এক আর্তনাদ ঝড়ঝঞ্ঝা আর বজ্রগর্জনের শব্দে ঢাকা পড়ে গেল। পরক্ষণেই দৃশ্যটি লক্ষ্য করে দারোয়ান চিৎকার করে উঠল, আপামনি আপামনি আছাড় খাইছে স্যার। অভিনব সবে গেট পেরিয়ে সড়ক ধরেছিল, দারোয়ানের চেঁচামেচি শুনে সে পুনরায় ফিরে এলো ভেতরে। দারোয়ানকে অনুসরণ করে ছুটতেই দেখা গেল বেয়াক্কেল মেয়ে আশাবৃ রাস্তার উপর বসে বেদনায় হিসহিস করছে। ছাতাখানা চিত হয়ে পড়ে আছে অল্প দূরে। জোলো বাতাসে রয় রয় দূরে সরে যাচ্ছে সেটি। অভিনব দারোয়ানের আগে আগেই দৌড়ে এসে হাত বাড়িয়ে আশাকে তুলে দাঁড় করিয়ে ছাতাটা কুড়িয়ে এনে হাতে ধরিয়ে দিয়ে কট্টর গলায় বলল,
আশাবরী, আজকের দিনেও কি তুমি আমাকে শান্তি দিবে না? আশা টলেডলে দাঁড়াতে দাঁড়াতে ভয় নিজের ব্যথা লুকিয়ে একচিলতে কপট হেসে বলল, আমার কিছু হয়নি। অভিনব সেই কপট হাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুখখানা বিরক্তিতে কুঁচকে হাত এগিয়ে আশার হাতটা পাকড়ে একটু বাঁকিয়ে ধরে বলল, এটা কি? এই একটু ছিলে গেছে। ঠাট বজায় রাখতে চাইল আশা, কিন্তু অভিনব তার ধারই ধারল না। সে দারোয়ানের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল, তোমাকে বলা হয়েছিল এগুলো পরিষ্কারের জন্য লোক লাগাতে। সারাদিন খাম্বার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? দারোয়ানের আপাদমস্তক রেইনকোট। অভিনব ইতোমধ্যেই ভিজে জবজব। তার অনেক দিনের নাকাটা অবিন্যস্ত চুলগুলো থেকে দর্বিগলিত বৃষ্টিফোঁটা টপটপ করে শার্টে ওপর গলে পড়ছে। আশাবরী ছাতা হাতে দাঁড়িয়ে থেকেও প্রবল বৃষ্টির ছাটে একটু একটু ভিজে চলেছে। মনিবের ধমকানিতে কাচুমাচু হয়ে দারোয়ান কৈফিয়ত দিল, 2 দিন ধরে সারাদিন ঝড়বৃষ্টি হয় স্যার, সুযোগ পাই নাই। অভিনব আর কোনো বাকস্ফূর্তি না করে বিরক্তি নিয়ে বৃষ্টির মধ্যেই আবার বেরিয়ে গেল। আশা ছাতাটা মাথায় করে তড়িৎ গতিতে ছুটল পিছু পিছু। অনেকক্ষণ এভাবে পিছু পিছু চলার পর অভিনব হঠাৎ যন্ত্রের মতো দাঁড়িয়ে পড়ল। আশাবরী, তুমি আমার পিছু পিছু আসছ কেন? কোনো সমস্যা? বস্তুত আশা নিজেও জানে না সে কেন গায়কের পিছু পিছু যাচ্ছে। লোকটার স্বভাবসিদ্ধ সহজপ্রাঞ্জল আচরণের পরিবর্তে আজ এহেন অদ্ভুত আচরণে আশাকে নিজ অবস্থান থেকে নড়িয়েছে। সহসা কোনো জবাব খুঁজে না পেয়ে সে বলল, পিছু পিছু যাচ্ছি না। ওদিকে ফার্মেসি আছে, ওখানে যাচ্ছি। কই? বেশি রক্ত পড়ছে? বলতে বলতে অভিনব এগিয়ে এসে ঝুঁকে আশার ছাতার নিচে প্রবেশ করল। আশা বাঁ হাতে ছাতাটা একটু উঁচু করে ধরলে অভিনব নির্দ্বিধায় আশার ক্ষত হাতটা আলতো করে তুলে ধরে একটু সময় নিরীক্ষণ করল। এরপর পকেট থেকে ফস করে একটা আধসিক্ত রুমাল বের করে তা আশার কনুইয়ে পেঁচিয়ে দিতে দিতে বলল, ও কিছু না, 2 বেলা মলম লাগালে শুকিয়ে যাবে। এসো আমি ঔষধ নিয়ে দিচ্ছি। গায়কের বৃষ্টিভেজা বরফশীতল হাতের স্নেহসিঞ্চিত পেলব স্পর্শে আশাবরীর শরীরের অভূতপূর্ব এক পুলকের সঞ্চার হল। এই পুলকের সঙ্গে সে সম্যক অপরিচিত। হাতের ক্ষতের চনমনে ব্যথা যেন নিমিষেই দূর হয়ে গেল তার। এ যেন এক ঐন্দ্রজালিক স্পর্শ। আশাবরী ভাবল, গায়ক জাদুবিদ্যা জানে নিশ্চয়, নতুবা তার এত ভালো লাগল কেন? বাধা শেষ হয়ে গেলে আশা নাছোড় আশা আবার প্রশ্ন করে, আচ্ছা, বলছি যে, আপনার কি সত্যিই অসুখ করেনি? কাউকে সাথে না নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? অভিনব আবার হাঁটা ধরে বলল, আমার কাজের কৈফিয়ত চেয়েও না আশাবরী। সেই অধিকার তোমাকে দিইনি। আবার আক্রমণ হলে না হয় তুমিই রক্ত দিবে। হ্যাঁ দিব, স্বীকার করল আশা। হু। একটু থেমে অভিনব আপনিই বলা শুরু করল, একটা বাজে ব্যাপার ঘটে গেছে আশাবরী। তোমাকে বলার প্রয়োজন ছিল না, কিন্তু তোমাকে সাবধান করাও জরুরি। আর এর সূত্রপাতও তোমার থেকে হয়েছে। তাই আগেপ্রে কোথাও তোমার নাম উঠতে পারে, যার কারণে তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। ভেঙে পড়া চলবে না। আশা উৎসুক দৃষ্টি মেলে তাকিয়ে রইল। যুথিকার মা ভাবছে ওর সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল এবং সেটা অনেক ডিপ, অনেক দূর পর্যন্ত এগিয়েছে। কথাটা বুঝতে না পেরে আশাবরী তেমনি ঊর্ধ্বউৎসুক প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে অভিনব বলল, দূর বলতে গাধি, ফিজিক্যাল রিলেশন, শারীরিক সম্পর্ক পর্যন্ত এবার বুঝেছ? আশা নিজের বিস্ময় লুকাতে না পেরে বড় বড় চোখ পাকিয়ে গায়কের দিকে তাকিয়ে মাথা নাড়ল। অর্থাৎ সে বুঝেছে, কিন্তু তার ভেতরে যে কালান্তক ঝড় বইছে তা কে বলতে পারে? ঝড়ের ধাক্কাতেই সে মুখ ফসকে বলে ফেলল, আসলেই কি আপনারা ওসব? উহু না, মুখ থেকে কথা কেড়ে নেয় অভিনব, আসলে পুরোটাই একটা খেলা।
সেই খেলার তুমিও খেলোয়াড় হতে পার। তবে যুথিকা যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে পিছিয়ে যাবে। তুমি সাবধানে থেকো। কিন্তু দুঃখের বিষয়, মাও আমাকে অবিশ্বাস করছে। অভিনবের মুখে আবারও নীল নীল বেদনার রং ভেসে উঠে, দেখতে পায় আশা। একটু খারাপ লাগা কাজ করে তার ভেতর। তথাপি কোনো সান্ত্বনা বাক্য তার মুখে সরে না। এজন্য আরও খারাপ লাগে। দেহের স্নায়ুকোষগুলো অবিরত দাপাদাপি উপলব্ধি করে সে। গায়ক সবসময় তাকে কতভাবে আশাভরসার জোয়ারে ভাসিয়ে রাখে, অথচ তার খারাপ সময়ে কিছুই বলতে পারছে না। অন্তর্বেদনা তো একেই বলে। অল্প কিছু দূর এগিয়ে অভিনব একটা পরিচিত ফার্মেসি থেকে একটা মলম আর ব্যথার ঔষধ কিনে দিয়ে বলল, এবার মেসে ফিরে যাও। যা বলেছি মাথায় রেখো। আপনি? আমি হাঁটব কিছুক্ষণ। আবারও বৃষ্টিচঞ্চল রাস্তায় নেমে পড়ে অভিনব। আশা ছাতাটা মাথায় ধরে, ঔষধগুলো কর্দমাক্ত ব্যাগে পুড়ে ফার্মেসি থেকে নেমে এসে বলল, এই বৃষ্টির মধ্যে অসুখ হয় যদি? এত অনাধিকার চর্চা করতে বলেছে? তোমার তো আর হচ্ছে না। যাও। তিক্ত কথাটা ছুড়ে দিয়েই অভিনব গটগট করে হেঁটে কদ্দূর সামনে এগিয়ে গেল। আশা কিয়ৎ অপমানিত পাংশু মুখে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মেসের পথে হাঁটার শুরু করল। কিন্তু দুর্ভাগ্যবশত গায়ক সেদিকেই অর্থাৎ মেসের পথেই ভবঘুরের মতো হেঁটে যাচ্ছে। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে আশা বিকল্পপথ অন্বেষণ করল, কিন্তু নেই, থাকলে আশা সেদিকে দিয়েই যেত। কিন্তু পথ এই একটাই। সুতরাং সে মেসের দিকে রওয়ানা দিল। অভিনব মনে করল আশাবরী আবার তার পিছু নিচ্ছে। অভিনব ভাবল, সমস্যা কি মেয়েটার? আজ হঠাৎ উপযাচিকা হয়ে এমন চিনেজোকের মতো লেগে আছে কেন? আশার উদ্দেশ্য জানার জন্যই অভিনব গতি মন্থর করে আশাকে কাছে আসার সুযোগ দিল। কাছাকাছি আসতেই সে তিতিবিরক্ত হয়ে বলল, আবার কি হয়েছে আশাবরী? তোমার জ্বালায় তো একটু শান্তিতে হাঁটা দায় দেখছি। এদিকে কেন? আশা মুখ নিচু করে সলাজে বলল, আমার মেস তো এদিকেই। অভিনব ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে বলল, ঠিক আছে এসো। আশাবরী নিজের অজ্ঞাতেই এক মুহূর্তের জন্য তার নয়নচকর হাসিটা হেসে যথেষ্ট দূরত্বে থেকে গায়কের সঙ্গ দিল। অনেকদিন পর অভিনব আশার এই রূপমুগ্ধ হাসিটির দেখা পেয়ে আজকের এই বিষাদময় সময়টাকে যেন অজস্র পুলকের ইথারে পরিপূর্ণ করে দিল। এই নিরন্তর ঝুম বৃষ্টিতে অবিরাম সিক্ত হওয়ার পরও যখন মনের বিষাদের পাহাড় ধুয়ে গেল না, তখন অতি সরলা গ্রাম্য মেয়ে আশাবরীর এক পলের হাসিতে কেন তার চিত্তবিপ্লব শুরু হল। এ কিসের ইঙ্গিত অভিনব তা জানে না। নিজের ভাবনাকে লাগামহীন করে দিয়ে সেদিকে চালনা করতেও সে চায় না। ওরা নৈশব্দে হাঁটে। আকাশটা মিশকালো। চন্দ্রতারারা নিজেদের তল্পিতল্পা গুটিয়ে নিয়ে বৃষ্টির তাণ্ডবে পালিয়ে গিয়েছে। রাস্তায় জনমানুষের চিহ্নমাত্র নেই। কদাচিৎ শো করে গাড়ি দৌড়ে যায় আর জন তিনেক মানুষ ছাতা মাথায় ব্যস্ত হয়ে ছুটে। আকাশ হয়ে বৃষ্টিফোঁটারা কাকর বিছানো পথের ওপর আছড়ে পড়ে একই তালে ঝমঝম নৃত্য করতে থাকে। নতুন নতুন বৃষ্টিফোঁটা নামে, নৃত্য করে, জল হয়ে গড়িয়ে যায় অদূরের কোনো নালায়। রাস্তার ধারের সোডিয়ামের হলদেটে আলোয় বৃষ্টিবিন্দুদের ভারী বর্ণিল দেখায়। দেখতে দেখতে আশারও কেমন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। কিন্তু গায়কের কাছ থেকে অনুমতি নেওয়ার সাহস হয় না। পাছে যদি আবার বিরক্ত হয়ে ধমকায়। কিন্তু ভয়কাতুরে আশা তো আর গায়কের মন পড়তে পারছে না। পারলে এই উপখ্যান তৎক্ষণাৎ অন্য মোড় নিত। মেসের কাছাকাছি গিয়ে নীরব অভিনব বলে উঠল, বুঝলে ঘরছাড়া কন্যা, আমার হঠাৎ চরিত্রহীন হতে ইচ্ছে করছে। আশার বুকের অচল হৃৎপিণ্ডটা হঠাৎই সচল হয়ে ২-৩ লাফ দিয়ে উঠল ভয়। একটু সিটিয়ে গিয়ে পিছিয়েও গেল সে। অভিনব তার অহেতুক ভীতি দেখে ফিচ করে হেসে বলল, না না, তোমাকে কিছু করব না আশাবরী।
তুমি নিশ্চিন্তে থাক। এখনো তো হয়নি। হলে তখন সাবধানে থেকো। আশা মনে মনে বলল, আপনি তো চরিত্রহীনই, গানের তালে তালে যে নায়িকাদের ছোট ছোট করে চুমু দেন, জড়িয়ে ধরেন, গালে হাত দেন, দৌড়াদৌড়ি করেন আরও কত কি। ওগুলো কি আমি দেখিনি ভেবেছেন? তারিনের মোবাইলে আমি সব দেখেছি, কিন্তু মনের কথা মনে রেখে সে ঘনিষ্ঠের মতো জিজ্ঞেস করল, এমন কেন মনে হচ্ছে? নিজেই বুঝে নাও। ধোঁয়াশা করে জবাব দিয়ে জোরপূর্বক প্রসঙ্গ চাপা দেয় গায়ক। আশাকে মেস পর্যন্ত এগিয়ে দিয়ে অভিনব সেই পথ ধরেই অন্ধকার আর বৃষ্টিবিচ্ছুরিত ধূমের আড়ম্বরের গহনে মিলিয়ে গেল। সে রাতটা সে বাইরেই কাটিয়ে দিল। বিষাদ তার কেটেছে বটে, কিন্তু মায়ের ওপর অভিমান তো অদ্যাবধি অক্ষুণ্ণ। যুথিকা শেষ একটা চিঠি লিখতে বসল অভিনবের উদ্দেশ্যে। আগামীকাল সংবাদমাধ্যমে যেটাকে সুইসাইড নোট বলে আখ্যা দেওয়া হবে। অশ্রুসিক্ত ঝাপসা চোখটা জামার হাতায় বারবার মুছতে মুছতে কাগজটার ওপর খসখস করে কলম চালাতে লাগল সে। জীবনের শেষটা এভাবে নিজের হাতে করতে হবে তা সে কশ্চিনকালেও ভাবেনি। তার অনেক দূর যাবার কথা ছিল, আশা ছিল, স্বপ্ন ছিল। সব আজ তাসের ঘরের মতন অল্প আঘাতে গুড়িয়ে গেল। এর আগের বৃত্তান্ত বলা আবশ্যক। অভিনবের সঙ্গে যুথিকার মায়ের তুমুল বাকবিতণ্ডার পর তিনি মেয়ের কাছে এসে আধাখাচড়া জেরা জুলুম শুরু করেন, কিন্তু এবার যুথিকা সব অস্বীকার করে। উপরন্তু সে তো কখনো মুখ ফুটে বলেইনি যে অভিনবের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। তিনিই তো এক লাইন বেশি বুঝে নিয়ে এই গণ্ডগোল পাকিয়েছেন। তবে এখন কেন নিজের সম্মানের কথা ভাবছেন? কথাগুলো মায়ের উদ্দেশ্য এভাবেই বলে যুথিকা। কিন্তু মহিলা নাছোড়বান্দা। এত কিছুর পর তিনি কিছুতেই পিছু হটতে রাজি নন। টাকার জোরে হোক আর ক্ষমতা বলে হোক এই বেয়াদব গায়ককে পরাস্ত করে তাকে দোষী প্রমাণ করতেই হবে এবং এই ব্যাপারে মেয়ের সায় চায় তিনি। যাতেক্রে অভিনবকে কলে ফেলা যায়। জবাবে মেয়ে ক্রুদ্ধ হয়ে বলল, জাহান্নামে যাও, এখন আমার ঘৃণা হচ্ছে তুমি আমার মা। অভিনব আমাকে কেটে কেটে ভাসিয়ে দিল এও আমি ওর বিরুদ্ধে যাব না। সহসীমা পেরিয়ে গেলে মা মেয়েকে জোর চপেটাঘাত করেন। যেমন মা, তেমনি মেয়ে। মায়ের তেজস্বী মেয়ে ভীষণ ক্রোধান্বিত হয়ে মাকে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দেয় এবং দ্রুত অভিনবের ঢাকার বাসার চাবি আর ক্রেডিট কার্ডটা ড্রয়ার থেকে বের করে এক কাপড়েই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। সে রাতেই অবস্থান নেয় অভিনবেরই ঢাকার বাসাটিতে। বলা বাহুল্য, অভিনবকে ঢাকার বাসাটা কেনার জন্য যুথিকাই উমেদারি করেছিল, কাজেই একটা চাবি তার কাছে গচ্ছিত ছিল। নিভৃত নির্জন ফ্ল্যাটে 2টা দিন মরার মতো করে শুয়েবসে, দুশ্চিন্তায়, অভিনবের জন্য প্রহর গুণে কাটিয়ে দিল সে। প্রতি রবিবার অভিনব ঢাকায় আসে তার কাজে। 2 দিন থাকে, আবার ফিরে যায়। কিন্তু যুথিকার আশায় গুড়েবালি। রবিবার পেরিয়ে সোমবারও যায়, এই তল্লাটে অভিনবের দেখা মিলল না। কিন্তু পরের দিন যখন শুনতে পেল তার মা অভিনবের বিরুদ্ধে মামলা করেছে এবং 10 দিনের মধ্যে সিদ্ধান্ত না জানালে কার্যক্রম শুরু হবে, তখন সে আর এই গুড় অপমান সহ্য করতে পারল না। এই কঠিন মামলা এবং তাদের দুজনেরই অপমান ধামাচাপা দেওয়ার জন্য একটাই পথ, সেটা হলো আত্মাহুতি দেওয়া এবং মাকে নিজের শেষ ইচ্ছে সম্পর্কে অবগত করা। মা নিশ্চয় মৃত মেয়ের শেষ ইচ্ছেকে উপেক্ষা করে অভিনবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে না। অভিনব ভালো থাকুক। অভিনবের চিঠিটা লেখা শেষে যুথিকার মায়ের উদ্দেশ্যে কোনো প্রকার আবেগোদ্বেগ প্রকাশ না করে শুধু 2 ছত্র লেখা লেখল, তা হুবহু নিচে দেওয়া হল। মা, তোমাকে মা ডাকতে আমার ইচ্ছে হচ্ছে না জানো? তবুও নিছক অন্য কোনো সম্বোধন নেই বলেই ডাকলাম। আমি যদি তোমার গর্ভে দীর্ঘ 10 মাস থেকে থাকি, তবে আমার কথাটা রেখো। অভিনবের বিরুদ্ধে সকল অনিষ্ট থেকে বিরত থেকো। ছোট ভাইটার যত্ন নিও। ইতি। তোমার স্নেহাস্পদ্দাশু পাপিয়সী। যুথিকা ইয়াসমিন।
চিঠি টো টেবিলের সযত্নে রেখে যুথিকা অশরীরীর মতন ছাদের দিকে অগ্রসর হল। এই ঘরে নেই সেভলন, নেই দড়ি, নেই ঘুমের ঔষধ, তার নিজেরও নেই কোনো ওড়না কিংবা শাড়ি। ছাদই একমাত্র মুক্তির পথ। 6 তলা ছাদ থেকে ঝাঁপ দিল মৃত্যু নিশ্চিত হবে কিনা কে জানে। হতেই হবে। যুথিকা এ যাত্রায় বেঁচে গেল অদৃষ্টের মহান সৌভাগ্যে কি দুর্ভাগ্যে। রাতেই গুরুতর অবস্থায় হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে তাকে। উদীয়মান এক তারকার সঙ্গে এমন রহস্যময় ঘটনায় দেশের নানা স্তরের মানুষ মর্মাহত হয়েছে। কিন্তু কেউই বুঝে উঠতে পারল না আসল ঘটনাটা কি। কেউ বলল আত্মহননের চেষ্টা, আর কেউ বলল স্রেফ অবাঞ্ছিত দুর্ঘটনা। এই নিয়ে উচ্চাবচ সকল পাড়ায় বেশ মাতামাতি ও জনমনে নানান জল্পনাকল্পনার ধোঁয়াশা সৃষ্টি হল। বিশেষত অকুস্থল অভিনবের সদ্যক্রয়কৃত ফ্ল্যাট হওয়ায় মিডিয়াগুলো কিছু না জেনেও দড়িছেঁড়া গরুর মতন অবাধে নানান কথা প্রচারে প্রবৃত্ত হল। যেহেতু পূর্বেও দুয়েকবার অভিনব আর যুথিকার প্রেমের গুঞ্জন উঠেছে এবং অভিনব সেই গুঞ্জন ধূর্ত হেসে উড়িয়ে দিয়েছে, কাজেই এখন অভিনবের ফ্ল্যাটে এই ঘটনা ঘটার কারণে সবাই বিষম একটা সুযোগ পেল আর তর্বেতর অবান্তর কথামালা ছড়াতে লাগল। সেদিন রাতে যুথিকা নিজের সকল অন্তর্দ্বন্দ্ব জোরপূর্বক চাপা দিয়ে যখন নিজের মানসম্মানের প্রশ্নে আত্মহুতি দিতে ছাদের কার্নিশের কাছে দাঁড়াল, তখন সে শেষবারের মতো কিছু ভাবার আগেই বর্ষার জমাটবদ্ধ জলে স্যাঁতসেঁতে হয়ে যাওয়া মেঝেতে পায়ের ভারসাম্য হারিয়ে 6 তলা থেকে বেঘোরে ভূপতিত হয়। মানসিক টানাপোড়েনের মনের অস্থিরতা, সে যা চেয়েছিল তাই হয়েছিল বটে, কিন্তু হায়, জমেরও যেন অরুচি। এই পর্যায়ে মরণ তার হল না। আমাবস্যার মিশমিশে কালো অন্ধকার আলোকে এতটা প্রবলভাবে গ্রাস করেছিল যে দূরের ওই অস্পষ্ট আবছা আকাশটা ভিন্ন, চারিপাশে কিছুই দেখা যাচ্ছিল না। ফলে তার বিদিত ছিল না যে সে যেদিকে আত্মহত্যা চেষ্টার জন্য দাঁড়িয়েছিল সেদিকেই নিচে একটি বিশাল ও সুগভীর পুকুর রয়েছে, যাতে মাছ চাষ করা হতো। সেই সুগভীর দিঘিসম পুকুরেই যুথিকা ছাত থেকে ছিন্ন লতার মতন চ্যুত হয়ে পড়েছিল। এরপর যা ঘটার তাই ঘটল। মৎস্য খামারে কর্মরত কয়েকজন মানুষ ঘটনা বুঝতে পেরে অকুস্থলে এসে ব্যাপক হুড়োহুড়ি করে তাকে উদ্ধার করল এবং অতি তূর্ণে হাসপাতালে প্রেরণ করল। অবস্থা ভীষণ গুরুতর ছিল। শ্বাসপ্রশ্বাস প্রায় বন্ধের উপক্রম হয়েছিল, আর খামার পুকুরের মৎস্য রক্ষার স্বার্থে পুকুরের পাড়ের কাছাকাছি গ্যারে দেওয়া, ভাসিয়ে দেওয়া বাঁশে ঝোপজঞ্জালে শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছিল। কাছে পিঠের একটা হাসপাতালে নেওয়ার পর তারা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে হস্তান্তর করে। মূলত এরপরই শুরু হয় যত কাণ্ড। সাধারণ জনগণের মাথায় জটিল সমীকরণটা খেলে না। কেনই বা যুথিকা অত রাতে ছাদে গেল? কেনই বা যুথিকা অভিনবের ফ্ল্যাটে? অভিনব কেন চট্টগ্রামে? যুথিকাকে একা তার ফ্ল্যাটে রেখে? সময় যতই গড়াতে লাগল, বিষয়টা ততই ঘৃণ্য রূপ ধারণ করতে লাগল। উপরন্তু যুথিকা বেঁচে থাকার জের ধরে সাধারণ দুর্ঘটনা মনে করে এখন পর্যন্ত কোনো পুলিশি ঝামেলা হয়নি, যার কারণে চিঠি দুটিও বাজেয়াপ্ত হয়নি। মোটের ওপর পরিস্থিতি সুবিধাব্যঞ্জক নয়। আশা, বোর্ড থেকে 4র্থ সেমিস্টারের রেজাল্ট এসেছে 10 দিন হল, তুমি আমাকে কেন বলনি যে সার্ভেইং 2তে তোমার রেফার্ড এসেছে? আর রেফার্ড আসার কারণটা কি? আলী সাহেব বেশ ক্ষুব্ধ কঠিন কণ্ঠে কথাগুলো বললেন, নতমুখী সন্ত্রস্ত আশার দিকে তাকিয়ে। আজ কি একটা বিশেষ ছুটির দিন উপলক্ষে দুলুর স্কুল বন্ধ থাকায় সকালের দিকেই পড়াতে চলে এসেছিল আশা। এসেই যে স্যারের খপ্পরে পড়বে তা সে ঘুণাক্ষরেও ভাবেনি। দুলুকে পড়াতে তেতলার সিঁড়ির গোড়া হতেই তাকে গ্রেফতার করে দুতলার নিজেদের বসার ঘরে নিয়ে যান তিনি। অতঃপর জেরাকৈফিয়ত নেওয়া শুরু করলেন। প্রতি সেমিস্টারে নিয়ম করে শত শত শিক্ষার্থীর রেফার্ড আসে, সবার থেকে এমন অযাচিত কৈফিয়ত তিনি নেন না, সেই সময়ও নেই। কিন্তু আশা যে এই বাড়ির কাছে, আলী সাহেবের কাছে অন্য সব সাধারণ শিক্ষার্থীর মতন নয় তা ইতোমধ্যেই পাঠক মহাশয়েরা জেনেছেন।
স্যারের কঠিন প্রশ্নের মুখে আশা কষ্টে কিছু একটা বলতে মুখ খোলার সঙ্গে সঙ্গেই আলী সাহেব আবারও শব্দ করে বলে উঠলেন, তুমি তো আমাকে বলেছিলে পরীক্ষা ভালো হয়েছে। এই ভালোর নমুনা? আশা এবার মিনমিন করে বলল, স্যার, আমার পরীক্ষা সত্যিই ভালো হয়েছিল। মনে হচ্ছে ওরা মার্কস দেয়নি। মার্কস দিবে না কেন? তোমার সঙ্গে তো বোর্ডের শত্রুতা নেই। নেই স্যার। কিন্তু আমি জানি না কেন এরকম হলো। যদি আগে বলতে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করা যেত। এখন সময় আছে কিনা কে জানে। এবার এমনিতেই রেজাল্ট দেরিতে এসেছে। ওয়েট। বলে আলী সাহেব পকেট থেকে সেলফোনটা বা হাতে ঠেলে বার করে ডান হাতে নিয়ে টুকটুক করে কি যেন দেখে কানে দিল। বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে বলো তো মিজান। এরপর ফোনের ওপাশের লোকটা কি বলল কে জানে। আলী সাহেব মিনিট কয়েক আচ্ছা ধরনের কথাবার্তা বলে অবশেষে ফোনটা কেটে দিয়ে বললেন, আর 2 দিন সময় আছে। এর মধ্যে যা করার করো। কি করব স্যার? আশা বলল চিন্তিত গলায়। ঢাকা যেতে হবে কারিগরি বোর্ডে। তুমি দুলুকে পড়াতে যাও এখন। আমি দেখছি কি করা যায়। যাওয়ার সময় দেখা করো একবার। আচ্ছা। বলে আশা সবিনয় সতৃপ্তিতে সালাম করে বেরিয়ে গেল। আলী সাহেব তার চলে যাওয়ার পানে একনিমিষ তাকিয়ে থেকে বিড়বিড় করে আওড়ালেন, এত দায়িত্বজ্ঞানহীন হলে চলে কি করে। যুথিকার ঘটনাটি সম্পর্কে অভিনব একটু দেরিতেই জানল, তাও আবার মায়ের মুখে। দুপুরে প্রারম্ভিকে যখন সে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে এসে নাশতার টেবিলে এসেছিল তখন জননী তার প্রতিদিনকার মতো নির্ভার, নিরুদ্বিগ্ন ও ঘুমজরিমা চেহারাটা দেখে বুঝতে পারল জগতের হালহদিস সে এখনও জানে না। ছেলেকে খাবার বেড়ে দিতে দিতে তিনি বললেন, শুননি বোধহয় কিছু। অভিনব এক পলক তাকালো মায়ের দিকে। কিসের কথা বলছ? জেসমিন আক্তার একটু থেমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললেন, যুথিকা বোধহয় আত্মহত্যা করতে চেয়েছিল। একটু আগে ওর মা ফোন করে আবার হুমকি ধামকি দিল। অভিনব এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে পলকে চমকে ওঠে, কয়েক মুহূর্ত বিস্ফারিত চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। সমস্ত শরীরের রক্ত চঞ্চল হয়ে মেরুদণ্ড দিয়ে শিরশির করে একটা ঝিনঝিনে প্রবাহ বয়ে গেল তার। ছেলের এই দৃষ্টির অর্থ মা বুঝলেন। শান্ত গলায় তিনি বললেন, আপাতত আশঙ্কামুক্ত। চিন্তা করো না। কিন্তু মায়ের কথাটা শেষ হবার আগেই ইহিতা কোত্থেকে উড়ে তেড়েফুড়ে ছুটে এসে বলল, ভাইয়া, এসব কি শুনছি? যুথিকা তোমার ফ্ল্যাটে গিয়ে কেন মরতে গেল? দুনিয়াতে কি মরার জায়গার অভাব হয়েছে? বলতে বলতে ক্ষিপ্ত ইহিতা ভাইয়ের অবশ্যম্ভাবী বিপদ কল্পনা করে প্রায় কেঁদে ফেলল। এই খবর জেসমিনেরও জানা ছিল না। তিনি সঙ্গে সঙ্গেই উল্টো নিঃশ্বাসে আর্তনাদ করে উঠলেন, এটা কি অভি? ও তোর বাসায় কেন? ও আল্লাহ, আর কতদিন এসব চলবে? অভিনব একটু চোখ বন্ধ করে থম মেরে বসে থেকে অবশেষে বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, থামো আম্মা, এখন এসব করার সময় না। যুথিকার কাছে ফ্ল্যাটের চাবি ছিল, তবে সে আমার বাসায় এসে কেন এই কাণ্ড করে আমাকে ফাঁসালো সেই হিসাব তো আমি নেবই। বলতে বলতে অভিনবের একরাশ শ্মশ্রুময় চোয়াল বজ্রকঠিন হয়ে উঠল। চোখের দৃষ্টি হয়ে উঠল ঘোর রাঙা আর প্রতিহিংসাপরায়ণ। ডাইনিং রুমের পাশের ঘরটাই বসার ঘর। দুলুকে পড়ানো শেষে আশাবরী আর আলী সাহেব সেখানে আলাপালোচনা করছিল বোর্ডে যাওয়ার ব্যাপারটা নিয়ে। আকস্মাৎ চিৎকার চেঁচামেচি শুনে তারা উভয়ই শঙ্কিত হয়ে দমবন্ধ করে এ ঘরে ছুটে এলো। কি হয়েছে? মুখ থেকে কথাটা ছিটকে এলো আলী সাহেবের। আশাবরীও সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো উপস্থিত সকলের শ্রীহীন পাণ্ডুর মুখের দিকে। একনিমেষের জন্য গায়কের সঙ্গে চোখাচোখি হল, এরপর গায়ক চিন্তিতভাবে নখ দিয়ে টুক টুক করতে করতে চোখ নামিয়ে নিল।
আলী সাহেবের প্রশ্নের উত্তর কেউ দিল না, সবাই যেন নিজস্ব জগতে আত্মনিমগ্ন হয়ে রইল। অভিনব চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই মা বলল, তুমি কি যাচ্ছ যুথিকাকে দেখতে? এই কথার প্রচ্ছন্নে যাই থাকুক, অভিনব তার সরল অর্থ বের করে মাথা নেড়ে ছোট করে জবাব দিল, যাচ্ছি। মা এবার কিছুটা এগিয়ে এসে ব্যাকুল কণ্ঠে বলল, অভি, যুথিকা তোমার ফ্ল্যাটে আত্মহত্যার চেষ্টা করেছে। তুমি সেখানে উপস্থিত হলে ওর মা কি করবে ভাবতে পারছ? অত ভাবাভাবিতে আমি নেই। সে কি কারণে ওখানে গিয়ে এমন করল সেটাও তো আমার দেখতে হয়। চিন্তা করো না। নবাগত আশা এবং আলী সাহেব দুজনেই এবার ব্যাপারটা বুঝল। আশাবরী একসঙ্গে বিস্মিত এবং মর্মাহত হল, যদিও এই মুহূর্তে এদের সম্মুখে কোনোটিই স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারল না, পাথর হয়ে রইল। অপরদিকে আলী সাহেব ঘটনাটি ভোরেই শুনেছেন। কিন্তু ছেলের ভিতরে বাইরের কোনো বিষয় নিয়ে তিনি অতটা অনাধিকার চর্চা করেন না বলেই এতক্ষণ নিশ্চুপ ছিলেন, অধিকন্তু কাজের চাপেও প্রসঙ্গটা স্ত্রীর কাছে উত্থাপনের উপান্তর ছিল না। এখন এই বিষয়ে কথা হচ্ছে দেখে তিনি সমবেদনা জানিয়ে শেষে বললেন, ঢাকায় যাচ্ছ বোধহয়, আশাকে নিয়ে একবার বোর্ডে যাও। তুলির সাথে পাঠাবো ভেবেছিলাম, এখন দেখি তুমিও যাচ্ছ, ভালোই হলো। অভিনব আশার দিয়ে চোখ তুলে তাকিয়ে ক্যাটক্যাট করে বলল, আশাবরীর কাজ কি ঢাকায়? জবাবটা আশার হয়ে আলী সাহেব দিল, ওর একটা সাবজেক্টে রেফার্ড এসেছে। বোর্ড চ্যালেঞ্জ করবে। তুমি হেল্প করো। অভিনব ব্যস্তস্মস্তভাবে বলল, ঠিক আছে, কাগজপত্র নিয়ে এখনই চলে এসো আশাবরী। যাওয়ার সময় তুলিকেও দোকান থেকে আসতে বলবে। ও সহ যাবে। আমার কখন কি হয় তার ঠিক নেই। যাও, দেরি করো না। বলতে বলতে অভিনব নিজেও দ্রুত পা ফেলে বেরিয়ে গেল। নিজের জীবনের এই চিরাচরিত শান্ত সমুদ্রটি হঠাৎই এমন কুলকিনারাহীন খরস্রোতার মতো নানান অবাঞ্ছনীয় ঘটনায় ফুলে ফেপে একাকার হবে অভিনব তা কখনোই ভাবেনি। তার বৈচিত্র্যহীন জীবন তাকে সেই ভাবনাটুকুর অবকাশ দেয়নি। জীবন সমুদ্রে আজ যে উন্মত্ত সফেন স্রোত উঠেছে তা যে এত তাড়াতাড়ি তাকে ছেড়ে বিলীন হবে না এবং যে কূলে গিয়ে তা বেগে আছড়ে পড়বে, সেই কূল যে দীর্ণবিদীর্ণ হয়ে অতলান্তে তলিয়ে গিয়ে তার জীবনটাকে ভিন্ন মোড়কে আবৃত করবে, এতে সন্দেহ কই। মানুষের জীবন সমুদ্র একবার উত্তাল হলে তা কি আর সহজে থিতু হয়? এমন সব কঠিন কথা মস্তিষ্কের ভিতর আন্দোলিত করতে করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর নিজের কুচকুচে কালো গাড়িটি বেগে ছোটাচ্ছিল অভিনব। পেছনের সিটে তুলি লম্বা হয়ে শুয়ে আছে। শরীর ভালো নয় তার, গতকাল থেকে ঘুসঘুসে জ্বর হানা দিয়েছে শরীরে। তবুও দোকানে বসেছিল। অভিনবের জরুরি তলবে অস্বীকার করার ইচ্ছে হয়নি। ঘণ্টা 2 গাড়িতে একঘেয়েভাবে চড়ার পর শেষে ফেনীতে এসে আশাকে সামনের সিটে পাঠিয়ে নিজে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিল। আশাও বেশ তড়িঘড়ি করে মেস ছেড়ে এসেছে। এভাবেই প্রায় আরও ঘণ্টা 3 তিন প্রাণীর মাঝে কোনো রূপ বাকস্ফূর্তি ছাড়াই পেরিয়ে গেল। মাঝখানে একবারের জন্য কুমিল্লা নেমে একটা রেস্তোরাঁয় দুপুরের ভোজনটা সেরে নিয়ে আবার সেই বিরতিহীন নগরযাত্রা। শেষে সন্ধ্যা যখন আসি, গোধূলি যখন বিলীয়মান, তখন আশাবরী ভয়ে ভয়ে বলল, একটু আস্তে চালান না। ভয় লাগছে তো। যুথিকাকে দেখার জন্য এত পাগল হচ্ছেন কেন? শেষের বাক্যটা অস্ফুট বিড়বিড় করেই বলল আশা। যান্ত্রিক শব্দে অভিনব তা শুনতে পেল না। অভিনব কোনো জবাব দিল না, গাড়ির গতিও কমাল না। একইভাবে রোবটের মতন বসে থেকে স্টেরিংয়ে হাত রেখে বসে রইল। উত্তর না পেয়ে আশা আরও মিনিট কয়েক চুপ করে থেকে আবার বলল, বলছি, রাত হয়ে গেছে। আমরা কোথায় থাকব? অভিনব এই কথারও কোনো সদুত্তর না দিয়ে খানিক পর বলল, আমায় বিরক্ত করো না আশাবরী। কেন বলেই আবার কি যেন ভেবে শুধরে নিল, আচ্ছা ঠিক আছে। কিন্তু আশা কেন জানি অন্তরের স্বস্তিটা পাচ্ছিল না। তার বারবার মনে হতে লাগল,
যুথিকার এই কদর্য ঘটনার পেছনে যেন তারই হাত রয়েছে, সবকিছুর জন্য সেই দায়ী। একই কারণে গায়কও তার সঙ্গে ভালো করে কথা বলতে চাইছে না, নিতান্তই ঠেকায় পড়ে কৃতজ্ঞতার জায়গাটা থেকে তাকে সঙ্গে এনেছে মাত্র। উত্তরোত্তর এসব কথা মনে করে আশা নিজের ওপর নিজে লজ্জায়, ঘৃণায় একেবারে আর্স্ট হয়ে গেল। খানিক পর সে নিজেকে আর ধরে রাখতে না পেরে আদ্রস্বরে বলে ফেলল, আচ্ছা, এসবের জন্য আমি দায়ী বলেই কি রাগ করে আছেন? অভিনব ফোঁস করে একটা হতাশ্বাস ফেলে পাশ ফিরে তাকিয়ে বলে, এসব এখন মাথা থেকে ঝাড়ো আশাবৃ। তোমার ওপর আমার কোনো রাগ নেই। এরপর আর আশার সপ্রবৃত্ত হয়ে যেচে কোনো কথা বলার সাহস হয়নি। সারাটা পথ একেবারে মুখ হয়ে রইল সে। প্রয়োজনীয় কথাটিও বলল না। রাত্রির প্রথম ভাগে ওরা ঢাকায় পৌঁছলে অভিনব তুলির সঙ্গে আশাকে তার ফ্ল্যাটে পাঠিয়ে দিল আর সে ঢাকা মেডিকেলের দিকে রওনা দিল। যুথিকার জ্ঞান ফিরেছে ঘণ্টা দেড়েক আগে। যথাসময়ে সহিসালামতে জ্ঞান ফিরলেও শারীরিক আর মানসিক উভয় দিক দিয়েই সে ভারী দুর্বল ও ভঙ্গুর। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই সে একজন নার্সের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হল। মায়ের কাছে জানতে চাইলেও তিনি ছলে বলে কৌশলে এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন এবং পূর্বের ঘটনাগুলোর স্মৃতিচারণ করে দুঃখিত হলেন। কিন্তু এসব যে নিপাট প্রসঙ্গ পাল্টানোর নামান্তর তা যুথিকার বুঝতে সময় লাগল না। সবশেষে যুথিকা যখন আরেকটু সুস্থবোধ করল তখন সে হসপিটালের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের আহ্বান করে সউদ্বেগে ধীরে ধীরে সমস্ত ঘটনা বিবৃত করল। হাসপাতালের বেডে শুয়ে সে এভাবেই মিথ্যা কথাগুলো বলে গেল। সবাই জানেন অভিনবের সঙ্গে আমার ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমরা দুজনেই ক্যারিয়ারের শুরু থেকে একসঙ্গে কাজ করে আসছি। গতকাল যা হয়েছে তা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। সাংবাদিকেরা প্রশ্ন ছুড়লে, দুর্ঘটনাটা অভিনব তাহমিদের ফ্ল্যাটেই কেন হল? এমন নয়তো যে আপনারা দুজনে? কথা শেষ হবার আগেই প্রত্যুৎপন্নমতি যুথিকা বলল, না, তা নয়। তেমন কিছু হলে অবশ্যই লুকোছাপা করে করা হবে না। তাছাড়া আমি বাসায় একটু রাগারাগি করে অভিনবের ফ্ল্যাটে উঠেছিলাম। দ্যাটস ইট। বিষয়টি এখন পরিষ্কার। সুতরাং এবার বলা বাহুল্য, শারীরিক দৌর্বল্যের কারণে যুথিকা কথাগুলো বেশ ধীরেসুস্থেই বলছিল। সংবাদ ছাপানোর রসদ পেয়ে সাংবাদিকেরা ধেই ধেই করে চলে গেল। সেই সময়টাতেই অভিনব হসপিটালে প্রবেশ করল। প্রবেশদ্বারে এইমাত্র বেরিয়ে আসা সাংবাদিকেরা ভিড় করলে সে কৌশলে সবাইকে এড়িয়ে ভেতরে প্রবেশ করল। ভাগ্যের ফেরে একবারের নিমিত্তে মুখোমুখি হয়ে গেল যুথিকার আম্মার সঙ্গে। অভিনব পূর্বের সমস্ত বাদানুবাদের রেশ কাটিয়ে তাকে সসম্ভ্রমে সালাম করে যুথিকার সঙ্গে দেখা করার অনুমতি চাইল। যুথিকা কেমন আছে? ওর সঙ্গে দেখা করা যায়? ইতোমধ্যেই মহিলা জেনেছেন এই ছেলেটির কোনো দোষ নেই। নিজের মেয়ে এবং আপনার অসংযত ক্রোধবনী এত ঘটনার উৎপত্তির কারণ। তবুও সেদিন দুরালাপনিতে গায়ে পড়ে যে তুমুল তর্কবিতর্ক করেছিলেন, তারপরও এই ছেলের এমন অমায়িক আচরণ তাকে মুগ্ধ করার চাইতে লজ্জিতই বেশি করল। তিনি তৎক্ষণাৎ অনুমতি দিলেন। অভিনব কক্ষে প্রবেশ করে ধীরে ধীরে বেডের কাছে গিয়ে দাঁড়াতেই যুথিকার ধ্যানভঙ্গ হল। একান্তে চোখ বুজে বিশ্রাম নিতে নিতে নিজের সঙ্গে হিসেব কষছিল সে। অভিনবকে দেখেই সে ভীষণ আবেগে আপ্লুত হয়ে হেসে ফেলল, অবিলম্বে শোয়া থেকে উঠতে চেয়েও পারল না। অভিনব তাকে বাধা দিয়ে নিজে পাশে উপবেশন করে একটু ধমকের সুরে বলল, এসবের অর্থ কি যুথিকা? যুথিকা মুখ থেকে হাসির রেখাটা নীলিন করে চোখ নামাল। সরি অভি, আমি জানতাম না এমন কিছু হবে। আমি মায়ের সঙ্গে রাগ করে তোমার ফ্ল্যাটে গিয়েছিলাম। এটা সত্য যে আত্মহত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আগেই আমি পা পিছলে পড়ে যাই। ভাগ্য ভালো যে পুকুরটা অনেক গভীর ছিল।
অভিনব আফসোস ঝরা গলায় বলল, আচ্ছা, কি এমন হয়েছে যে আত্মহত্যা করতে হবে? বারবার বলি নিজেকে নিয়ন্ত্রণ করো যুথিকা। তুমি এখন সেই কিশোরী নেই। তোমার অবস্থানটা তোমাকে বুঝতে হবে। এই কথায় যুথিকা বেশ কিছু সময় নিরুত্তর থেকে প্রসঙ্গের পৃষ্ঠা উল্টাল। সেদিনের পর তোমার বাসায় বুঝি সমস্যা হয়েছিল? হবারই তো কথা। এরপর আমি কিভাবে আন্টির সামনে দাঁড়াই? অপমানিত স্বরে বলল যুথিকা। আমি জানি না, মাথা নাড়ে অভিনব, আম্মার সঙ্গে আমার সম্পর্কটা অদ্ভুত হয়ে গেছে। সবকিছুই যেন আলগা। আগে রাতে স্টুডিওতে কাজ করলে নিজে এসে এটা ওটা দিয়ে যেত, এখন নিজে আসে না আর ইহিতাকে পাঠায়। অপরাধবোধে যুথিকা চুপ করে থাকে। অভিনব একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে উঠার জোগাড় করতেই যুথিকা ক্লান্তভাবে হাত ধরে ফেলে বলল, আর একটু বসো না। এত তাড়া কিসের? অভিনব মেদুর হেসে হাত উঁচিয়ে ঘড়ি দেখে বলল, না, কাল আসব। আমি শুধু দেখতে এসেছিলাম তুমি ঠিক আছো কি না। আশাবরী আর তুলি এসেছে। ওদের একা রাখা ঠিক হবে না। তোমাদের ঢাকা শহরকে আমি নিরাপদ মনে করি না। পলকমাত্রই যুথিকার আধপ্রসন্ন মুখে একটা অসন্তুষ্টের ছায়া পড়ল। সেই ছায়াকে জোরপূর্বক উজ্জ্বলতা দিয়ে সে জিজ্ঞেস করল, আশাবরী কেন? কিন্তু অভিনবের তীক্ষ্ণ চোখে যুথিকার অমূলক অসন্তোষের চিহ্নটি সহজে এড়িয়ে গেল না। সে ধরে রাখা হাতটাতে মৃদু চাপ প্রয়োগ করে আশ্বস্ত গলায় বলল, কারিগরি বোর্ডে ওর কিছু একটা কাজ আছে। এজন্য বাবা ওকে আমার সাথে পাঠিয়েছে। আসি। কাল একবার আসব হয়তো। বলতে বলতে হাতটা ছাড়িয়ে নিয়ে অনুচ্চ হেসে বেরিয়ে গেল অভিনব। যুথিকা কেবল নির্নিমেষ তাকিয়ে থেকে ছোট করে সম্মতি দিল। হা, শিওর। অভিনব ফ্ল্যাটে দাঁড় ঠেলে যেই প্রবেশ করল, ঠিক সেই সময়ই নগর জুড়ে লোডশেডিং হল। ঝপ করে গোটা ভুলকদুলোকে যেন অন্ধকারের অদৃশ্য বুননের জাল নেমে এলো। জেনারেটর আসতে সময় লাগবে বোধ হয়। এলে সেকেন্ড কয়েক পরই চলে আসত। অগত্যা অভিনব পথ অনুমান করে করে নিজের শোবার ঘরটাতে এসে ক্লান্তিবশত ধপ করে বিছানায় গা এলিয়ে দিল, সঙ্গে সঙ্গেই পিঠের নিচে কোনো অজানা মাংসল প্রাণী ককিয়ে উঠল। বোধ করি বিড়াল। বিড়াল মানুষের মতোই কাঁদে, ব্যথাসূচক শব্দ নিঃসৃত করে। একটা নিরীহ প্রাণীকে বেঘরে চ্যাপ্টা করে দিচ্ছে মনে করে অভিনব সংবেদনশীল হয়ে তড়িঘড়ি করে উঠে বসতে চেয়ে আবার শুয়ে পড়ল। ভয় পেল, পাছে বিড়াল না হয়ে অন্য কোনো দাতাল জন্তু হয়। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হল একটু বাদেই। অভিনবের মশলা বাটার শানপাথরের মতন চওড়ালম্বা পিঠের নিচে চাপা পড়া জন্তুটি চাপা গলায়, ও আল্লাহ, ও আল্লাহ বলে চেঁচিয়ে উঠল, ইতস্তত ছুড়ল হাত পা। অভিনব ভাবল, অতিকায় জন্তুটি দেখি মানুষের মতন কথাও বলে। প্রাণী বটে। মানুষ প্রাণী আর কি। বিস্ময় অভিভূত হয়ে তৎক্ষণাৎ ধর্মর করে উঠে বসল সে। গলা চিরে আর্তস্বরে বেরিয়ে এলো, কে কে? তুলি নাকি? সেই সময় জেনারেটর এলো। আলোয় দানায় দানায় ভরে গেল পুরো ঘর। উদ্ভাসিত হল পাহাড়ের মতন দেহে চাপা পড়া প্রাণীটির বেদনাক্লিষ্ট মুখমণ্ডল। সে আর কেউ নয়, আশাবরী। উপুর হয়ে ঘুমে বিভোর ছিল সে। অবশ্য এখনই তার ঘুমের সময়। রাত প্রায় 10:30 বাজে। দুহাতে ঘুম লেপ্টে থাকা চোখদ্বয় রগড়ে ব্যথাসূচক শব্দ করতে করতে উঠে বসল সে। মেরুদণ্ড বোধহয় গুঁড়োই হয়ে গেল। অভিনব বিস্ময়াকুল হয়ে তাকাল। আশার ঘুমজড়িত স্ফীত তথাপি স্নিগ্ধ আনন, উদগ্র রাঙা চোখ, কাঁধে পিঠে প্রকীর্ণ একরাশ অযত্ন অবহেলায় পড়ে থাকা কিছু মসৃণ কিছু কোকড়া চুল। ঘুম ভাঙার বিরক্তি ও ভয় আর্স্ট বঙ্কিম শুকনো ঠোঁটজোড়া অপূর্ব ভঙ্গিতে ফুলে ফেপেছে। দেখে দেখে অভিনবের ক্লান্ত হৃৎপিণ্ড কয়েক মুহূর্তের জন্য থমকে গেল যেন।
মন বলল, এই অতি সাধারণ মেয়েটা এত মায়াবী আর নির্মল না হলেও পারত। সেই গলার উত্তাপ কমিয়ে এনে বলল, তুমি এখানে কি করছো আশাবরী? স্বাভাবিকভাবেই আশার গায়ে ওড়না ছিল না। সে আশেপাশে চোখ বুলিয়ে ওড়নার খোঁজ করে, না পেয়ে শেষে দুই বাহুডোরে বক্ষ আবৃত করে কিছুক্ষণ আগের ঘটনাটি মনে করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি এখনই চলে যাব। আমাকে বাস ভাড়া দিন। আমাকে একা পেয়ে আপনি। বলতে বলতে ঘৃণায় চোখ নামাল আশা। অভিনব অসহিষ্ণু হয়ে জবাব দিল, এত মহা মুশকিল আমি কেন এমন করব? নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছ যে আমি তোমাকে? আশাবরীর দুই হাত বুক ছেড়ে তাড়াতাড়ি কানে চলে গেল। পরক্ষণেই আবার পূর্বস্থানে ফিরে এলো। এই মুহূর্তে তার মনে হল মানুষের চারটা হাত থাকা খুবই জরুরি ছিল। দুইই রক্ষা করা যেত। একবার সত্যি সত্যিই ভ্যা করে কেঁদে দিয়ে সে উন্মাদের মতন বিছানা থেকে নেমে দাঁড়িয়ে উপর্যুপরি একটা কথাই জপতে লাগল, আমি চলে যাব, আমি চলে যাব, আর থাকব না। রেফার্ড খেলে রেফার্ড। আবার পরীক্ষা দিব। অভিনবের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভাঙল এবার। সে হুঙ্কার দিয়ে উঠল, আশাবরী, কি বাচ্চাদের মতো পাগলামি শুরু করেছ? তুমি আমার ঘরে শুয়ে আছো কেন? তুলি কোথায়? দাবড় খেয়ে আশা ভয় কান্না বন্ধ করে সোজা হয়ে বলল, নিচে গেছে। ছারপোকার বিষ আনতে আপনি আমার গায়ের ওপর শুয়েছিলেন কেন? অনেক ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল বোবা জিনে ধরেছে। পরে দেখি কিন্তু আপনি তো এমন না। আমার বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে আবারও কান্নার উদ্রেক করল সে। অভিনব চোখ বন্ধ করে একটু সহিষ্ণু হবার চেষ্টা করে ধীরে ধীরে বলল, আমার মাথা ব্যথা করছে আশাবরী, এটা জাস্ট একটা মিস্টেক ছিল। কে জানত তুমি আমার ঘরে এসে শুয়ে থাকবে? আর আমি অন্ধকারেই শুয়েছিলাম। তোমাকে দেখতে পাইনি। আশা একটু আত্মস্থ হয়ে শুধাল, আপনি ইচ্ছে করে করেননি? অভিনব বীতশ্রদ্ধ হয়ে অম্লমধুর বাক্য প্রয়োগ করল, না, তুমি মিষ্টিও নও, আমি মাছিও নই। এবার যাও, অন্য ঘরে গিয়ে শোও। তোমার মিথ্যা অপবাদে বিচার কাল হবে। আমি টায়ার্ড। আশা বলতে পারল না বাকি ঘরগুলোতে ছারপোকা তাদের বিস্তর বংশবৃদ্ধির করেছে এবং এখনও তাতেই রত আছে, তাদের কি করে বিরক্ত করে। যার কারণে ঘুমের ধাক্কায় আর থাকতে না পেরে এই ঘরে এসে শুয়ে পড়েছে। সে ঠায় দাঁড়িয়ে নিজের বোকা মাথায় কথাগুলো খেলিয়ে তার সত্যতা বুঝতে পেরে আশা নিজের উন্মত্ততায় নিজেই শরমেন্দা হয়ে পড়ল, নিজেকে নিজেই ছিছিৎকার দিল এই বলে, ছি ছি, দেবতার মতো পরিশুদ্ধ গায়কের বিরুদ্ধে এমন রাহু অভিযোগ অনুযোগ সে কি করে চাপাতে পারল? লজ্জা আশাবরী, লজ্জা। বেরিয়ে যাওয়ার উদ্বেগ করতেই হঠাৎ আশা মনে হল সেই চিঠি দুইখানার কথা যেগুলো সে এই ঘরে এসে প্রথম কুড়িয়ে পেয়েছিল। সে গায়কের অগোচরে নিজের অত্যন্ত গোপন স্থান হতে চিঠি দুটো বের করে এগিয়ে দিয়ে বলল, এগুলো পেয়েছি এখানে এসে। অভিনব কৌতূহলী হয়ে চিঠি দুটো আগাগোড়া বারকয়েক পড়ে আশার দিকে তারা চোখে তাকিয়ে বলল, তুমি পড়েছ এই চিঠি? আশা ততক্ষণে মেঝে থেকে ওড়নাটা কুড়িয়ে নিয়ে প্যাঁচিয়ে নিয়ে কিছুটা ক্ষান্ত হয়েছে। এবার সে সহাস্যে স্বীকার করল, হ্যাঁ পড়েছি, চিঠি পড়তে আমার বেশ লাগে। কিন্তু আমাকে কেউ চিঠি দেয় না। অভিনব খুশি হল যে চিঠি দুটো পুলিশ কিংবা অন্য কারো হাতে পড়েনি। সৌভাগ্যক্রমে পুলিশ এখানে অভিযান চালানোর আগেই যুথিকার জ্ঞান ফেরে। তুমি জানো না যে অন্যের চিঠি পড়তে নেই? কড়াভাবে বলল অভি। আশা সসংকোচে কপট হেসে বলল, জানি, কিন্তু লোভ সামলাতে পারোনি তাই না? তুমি এমন কেন আশাবরী? প্রচণ্ড বিরক্ত হয় অভিনব। কিন্তু বিরক্তির ভেতরেও একটু যেন স্নেহার্দ্র ছাপ পাওয়া যায়। তাতেই আশার বুক কাঁপে ধরফর করে।
সে সেখান থেকে এক প্রকার পালাই পালাই করতে করতে একসময় সত্যিই গায়কের অমনোযোগিতায় লম্বা পা বাড়িয়ে পালিয়ে যেতে যেতে বলল, সত্যি আর হবে না গায়ক। 3 সত্যি, আমি কাউকে কিচ্ছু বলবো না। অভিনব গলা বাড়িয়ে পলায়নরত আশাকে ডাকল, আশাবৃ দাঁড়াও। কিন্তু কে শুনে কথা? সে তাড়াতাড়ি পাশের অপরিষ্কার ঘরটাকে গিয়ে ছারপোকাদের ভিড় ঠেলে ধপাস করে শুয়ে পড়ল আর মনে মনে একচোট অট্ট হাসল। ভাবল, গায়ক ভালোই জব্দ হয়েছে। চিঠি পড়ে যা জানা হয়েছে তা কশ্চিনকালেও গায়কের মুখ থেকে জানা হতো না। একটু পরই তুলি কি একটা ছারপোকা দমনের জবর ঔষধ নিয়ে ফেরে। অবসন্ন আশা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ছারপোকার দংশনে তার হাত পা যে কটকটে লাল হয়ে গেছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। পরের দিন সকালটা ভালোভাবেই শুরু হল। বর্ষার অন্তিমকাল এটি। ভোরের আগে আগে এক পশলা ঝুম বৃষ্টি হয়ে গোত্রাতের উষ্মগুমুট পরিবেশটাকে একেবারে শীতল করে দিয়ে গেছে। পূবের আকাশ ফুঁড়ে ঘুম ভেঙে মাথা উঁচু করে জেগে উঠেছে ভানুমতি সূর্য। সুনীল আকাশে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে ফকফকা শুভ্র মেঘপুচ্ছের অসংখ্য পাল। 6 তলায় ভবনের চারিধারের অগণিত প্রকাণ্ড গাছগুলোর ভিন্ন ভিন্ন আকৃতির পাতার গায়ে বাতাস আটকে উৎপন্ন করছে শ্রুতিমধুর, সরসর, ফরফর শব্দ। ফটকে অনতিদূরের ছাতিমগাছে একঝাঁক বনটিয়া পাখি কিচকিচ করে কেলি করছে। সকাল সকাল ঘুম ভেঙেই এমন সুন্দর প্রকৃতির দেখা পেয়ে অভিনবের মনপ্রাণ অপার্থিব স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেল। যুথিকার উমেদারি বৃথা যায়নি। ঢাকা শহরের এমন সুন্দর নৈসর্গিক বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, মানতেই হয়। বেকনিতে দাঁড়িয়ে প্রকৃতিতে আকণ্ঠমগ্ন হয়ে বেশ কিছুক্ষণ যাপন করার পর হঠাৎ অনুমতি ছাড়াই তুলি এ ঘরে প্রবেশ করে সোজা বেকনিতে চলে এলো। তুলি কখনোই এমন অদ্ভুত ঔদ্ধত্য প্রকাশ করে না। অভিনব কিছু একটা আঁচ করতে পেরে সুধাল, কি হয়েছে তুলি? তুলি নির্ব্যাজ কণ্ঠে বলল, ঘুম থেকে উঠে দেখি আসা হাওয়া। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে বলল ভোরেই বেরিয়ে গেছে খালি হাতে। এখনো ফেরেনি, কোথায় গেল? অভিনব চোখ ঘুরিয়ে দুশ্চিন্তার চকারান্তের শব্দ করে দুহাত প্রসারিত করে বলল, অদ্ভুত, তোমার পাশ থেকে একটা মানুষ নাই হয়ে গেল আর তুমি টেরি পেলে না? এটা কেমন কথা? ভাইয়া, আমি সারারাত ছারপোকার জ্বালায় ঘুমাতে পারিনি, কিন্তু ও ভোসভোস করে ঘুমিয়েছে। এজন্য সকালে ঘুম ভাঙেনি। কিন্তু ওর সকাল সকাল জাগার অভ্যাস আছে। দিশেহারা অভিনব বেলকনির স্টিলের গ্রিল ধরে জনান্তিকে খেদ প্রকাশ করল। উফ, তাহলে প্রায় 3 ঘন্টা হয়ে গেল সে বাইরে। কোথায় যেতে পারে? ভাবনাগুলো কুলকিনারা হারিয়ে অবাধে ছুটতে লাগল ঢাকা শহরের সমস্ত গলিঘুজিতে। কিন্তু আসার সম্ভাব্য কোনো হদিশ মিলল না। অভিনবের ধ্যানধারণাতেও এলো না, সম্পূর্ণ অচেনা অজানা জনাকীর্ণ এই শহরে 3 ঘন্টা বাইরে কি করবে এই হাদা মেয়েটা। একবার পেয়ে নিই, আমি তোমাকে পিষে ফেলব, আশাবৃ। পিষে ফেলব? আপনা আপনি খোদকটি আওড়াতে আওড়াতে অভিনব বাইরে বেরোনোর প্রস্তুতি নিল। পেয়েছে কি মেয়েটা? ঘর পালিয়েছে বলে কি একেবারে মুক্ত বিহঙ্গ হয়ে যাবে নাকি? সবকিছুর তো একটা সীমা আছে। উড়বে ভালো কথা, একটু রয়েসয় উড়ো না। একটু এদিক সেদিক হলে তো ডানা ভেঙে চিত হয়ে পড়বে। মনে মনে এমন সব মন্তব্য অদৃশ্য আশার উদ্দেশ্যে প্রয়োগ করতে করতে অভিনব তড়িতে শার্ট প্যান্ট গায়ে গলিয়ে তুলিসহ ঘর থেকে বেরিয়ে গেল। মাধুরময় সকালটা আর মধুর রইল না, তিক্ততায় পরিপূর্ণ হয়ে গেল। ওর ব্যাগ কি রেখে গেছে তুলি? শার্টের হাতা গুটাতে গুটাতে তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল অভিনব, হ্যাঁ, নিয়ে গেছে। বোরকাও পড়ে গেছে। আচ্ছা তাই। পাই একবার। ঠিক সেই মুহূর্তেই আশাবৃ আকস্মাতি কোথা থেকে আবির্ভূত হয়ে অভিনবের মুখোমুখি হল সিঁড়ির ল্যান্ডিংয়ে। আলটপকায় তাকে দেখে দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে গেল।
সেকেন্ড কয়েক উভয়পক্ষই বলশূন্য হয়ে একে অপরের দিকে তাকাল, কিন্তু আশা অত সূক্ষ্মভাবে লক্ষ্য করল না। অভিনব আর তুলি তড়িঘড়ি করে কোথাও বেরিয়ে যাচ্ছে দেখে সে একটু সরে দাঁড়িয়ে বলল, আমরা কি বোর্ডে যাচ্ছি এখন? অভিনব সে কথার উত্তর না দিয়ে কিঞ্চিত পেছনে তাকিয়ে তুলিকে আজ্ঞা দিল, যাও হালকা নাশতা তৈরি করো। তুমি বাসায় থাকবে, আমি আর আশাবরী বোর্ডে যাব, এরপর সন্ধ্যার দিকে রওনা দিব। বিস্ময় কাটিয়ে তুলি চলে গেল ধীরে ধীরে। অভিনব এক পা এগিয়ে আসার স্কন্ধদেশের ফিনফিনে কালো বোরকাটা মুষ্টিবদ্ধ করে ধরে কাছে টেনে নিয়ে এসে ক্রুদ্ধ হয়ে বলল, কোথায় গিয়েছিলে? এই অতর্কিত আক্রমণে আশা দুরুদুরু বুকে চোখ বড় বড় করে তাকালো গায়কের দিকে। চোখের তারা দুটো বার কয়েক ঘুরে ঘুরে ফিরতে লাগল গায়কের ক্ষুব্ধ অনিমেষ চোখের ওপর। বল। মুষ্টিবদ্ধ বোরকার অংশটা ঝাঁকিয়ে আবারও হুঙ্কার ছাড়ে গায়ক। বাইরে গিয়েছিলাম, কম্পিত গলায় উত্তর দেয় আশা। ভোরে উঠে খিদে পেয়েছিল। আপনারা কেউ উঠেননি, তাই একাই গিয়েছিলাম। 3 ঘন্টা ধরে কি খেয়েছ হু? সিঙ্গারা? নাকি সিঙ্গারা বিক্রেতার সঙ্গে ফষ্টিনষ্টি করে বিয়েথা করার পায়তারা করেছিলে? আশা লজ্জিত হয়ে চোখ নামাল। আদপে এরই মধ্যে যে 3 ঘন্টা পেরিয়ে গেছে তা সে খেয়ালই করেনি। ভোরে ভোরে ঘুম ভাঙতেই একটি টং দোকানে কিছু হালকা নাশতা গলাধকরণ করার পর যথেষ্ট সময় আছে মনে করে স্বভাবসঙ্গতভাবে ঢাকা শহরের অলিগলিতে নিজেকে হারিয়ে ফিরিয়ে ঘুরতে বেরিয়েছিল, যেমনটা সে প্রায়শই করে। এটা তার জন্য মজার একটি খেলা। কিন্তু সে ভাবেনি ঘুমকাতুরে গায়ক এত তাড়াতাড়ি জেগে উঠে তাকে এভাবে হন্যে হয়ে তলব করবে। ভালো কথা, একটু আতঙ্কিত না হয় হয়েছিল, তাই বলে কি এভাবে বলতে হবে? সে কি ওরকম মেয়ে? আমি ভেবেছিলাম আপনারা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন না, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। মনটা খারাপ করে বলল আশা। এতক্ষণ গায়কের হাত থেকে রেহাই পাবার জন্য যে টানাহেচড়া করেছিল তাও স্থগিত করে পাষাণ হয়ে রইল। অভিনব বুঝল, তার কথা আশাবরী রাতে লেগেছে। এভাবে বলা উচিত হয়নি, কিন্তু তবুও তার ক্ষোভ মিটল না। বলতেই থাকল, এভাবে হয়? তুমি আমার সঙ্গে এসেছ, কিছু একটা হয়ে গেলে এতবড় ঢাকা শহরে কোথায় খুঁজব তোমাকে? তুলি উধাও হয়ে গেলে ওর জন্য চিন্তা হতো না, কিন্তু তুমি হলে আস্ত গর্দব, পথঘাট চিনো না। একবার কক্সবাজার গিয়ে যা ঘটালো ইত্যাদি ইত্যাদি উপমা সমেত বকাঝকায় আশাকে জর্জরিত করল অভিনব। আশা নতমস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো গিলল কেবল। সবশেষে ছোট করে দুঃখিত হয়ে বলল, আচ্ছা, আর হবে না। অভিনব ফোঁস করে তীব্র একটা দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে পুনরায় ফ্ল্যাটে ফিরে গেল। আশা একইভাবে খানিকক্ষণ বিমর্ষ মুখে দাঁড়িয়ে থেকে শেষে তার চিরম্লান মুখটা নিয়ে ফিরে এলো। মুখাবয়ব দেখে বুঝার উপায় রইল না যে তার ভেতরটা কেমন গুমরে মরছে। কারণ আশা সুন্দরী হলেও চেহারাখানা চিরকাল চৈত্রের খাখা দুপুরের মতোই গুমট। বড় কোনো দুর্ঘটনা কিংবা বড় কোনো আহ্লাদের বিষয়াদি বাদে সহজে সে টলে না। এরপর থেকে সারাটা দিন গুমট আশাবরী আরও গুমট হয়ে রইল। অতি প্রয়োজনেও 2 অক্ষর ভিন্ন বাড়তি উচ্চারণ করতে দেখা গেল না। তবু দিনের বরাদ্দ কাজগুলো সব ঠিকঠাকভাবেই সম্পন্ন হল। তুলি নাশতা তৈরি করল। নাশতা খেয়ে অভিনব পুনরায় ভালোভাবে প্রস্তুত হয়ে আশাকে নিয়ে কারিগরি বোর্ডে গেল। অভিনবের উপস্থিতিতে বোর্ডে তাদের যথেষ্ট খাতির হল এবং কাজগুলো খুব দ্রুতই সমাপন হল। কোনো কোনো তরুণ কর্মকর্তা অভিনবের সঙ্গে অতি সাধারণ পোশাকের আশাকে দেখে ব্যাপক চোখ ঠাড়াঠাড়িও করতে বিস্মৃত হল না। অভিনবের চোখে সব ধরা পড়ে, তবুও পাবলিক ফিগার দের এসব ঠুকনো বিষয়ে মাথা ঘামানো চলে না। বোর্ড থেকে বেরিয়ে অভিনব আশাকে নিয়েই একটা স্টুডিওতে যায় একটি মুভির গানে নিজের ভোকাল দেওয়ার জন্য। রাগের মাথায় এই কথাটা সে একদমই ভুলে গিয়েছিল।
নয়তো তুলিকে সাথে এনে কাজ শেষে আশাকে তার সঙ্গে পাঠিয়ে দেওয়া যেত। রেকর্ডের টাইম ছিল গত সোমবার। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও নিজের ওপর যে ঝড় গিয়েছে তাতে ঢাকায় পা মারানো হয়নি বিধায় গানের রেকর্ডও হয়নি। আজ সেটি হবে। আশাকে স্টুডিওর এক কোণে বসিয়ে রাখা হলো। সে দেখল একটা প্রকাণ্ড আয়নাঘেরা কক্ষে গায়ক কানে হেডফোন বসিয়ে বড় দরদ দিয়ে গান করছে, থামছে, ডিরেক্টরের দিকনির্দেশনা নিচ্ছে, আবারও গাইছে। ঘরভর্তি নানা যন্ত্রপাতি, গুটি কতক মনিটর, চেনা অচেনা সরঞ্জামের শেষ নেই। এখান থেকে গানের কথাগুলো পরিষ্কার নয়, তবে আশা বুঝল গানের সুরটা বেশ চিত্তাকর্ষক। বেশিক্ষণ সময় লাগল না, অল্প সময়ই নির্ভুলভাবে গানের রেকর্ড শেষ হল। বুঝাই যাচ্ছে তার পূর্ব প্রস্তুতি ছিল। অন্য সময় হলে সদা অচঞ্চল ও নির্বাক আশা অভিনবকে নানাবিধ প্রশ্নবাণে জর্জর করত, এতে সন্দেহ নেই। কিন্তু আজ মনের মধ্যে শত প্রশ্ন দাঁড় ঠেলে উকি দিল ও সেগুলো মুখে তোলার প্রবৃত্তি তার হল না। দুপুরে তারা একটা মনজ্ঞ ও অভিজাত রেস্টুরেন্টে দুপুরের খাবারটা সাঙ্গ করল। সবাই চামচ দিয়ে টুংটাং করে গিলছে দেখে আশাও শুরুতে সেই কাজটাই করার চেষ্টা করল। কিন্তু তার পক্ষে বেশিক্ষণ সম্ভবপর হল না। এত সুস্বাদু আর উপাদেয় ঘ্রাণের বিরিয়ানি একটু একটু করে চামচ দিয়ে খাওয়া যায়? এ কেমন অদ্ভুত সভ্যতা! হাতটা তবে কিসের জন্য? বেশি করে খাবার মুখে পুড়ে মিনিট খানেক চিবোতে না পারলে সেই খাবারের দাম আছে। অদ্ভুত। আশা গায়ক যাতে না দেখে সেভাবে চামচ দুটো আস্তে করে পাশে রেখে দিয়ে গপগপিয়ে আধোয়া হাতেই খাবার জঠরস্থ করতে রত হল। কিন্তু এমন বিরূপ দৃশ্যটি দুই হাত সামনে বসে থাকা গায়কের নজর এড়ায় কি করে? ও কি করছো আশাবরি? মানসম্মান খাবে নাকি? নাও চামচ নাও। আশেপাশে তাকাতে তাকাতে বলল অভিনব। আশা ভাবল, মানসম্মান কি তাসের ঘরের মতো গড়ে আবার ভাঙে নাকি? সে ঠিক করেছিল সকালে অকারণে বকা দেওয়ার কারণে আজকে গায়কের কোনো কথা সে শুনবে না। তবুও সে চামচ দুটো পুনশ্চ হাতে তুলে বলল, চামচের সাথে মানসম্মানের কি সম্পর্ক? এতটুকু বলে একটু নরম হয়ে বলল, আমি চামচ দিয়ে খেতে পারছি না, নিচে পড়ে যায়। এই অনেকগুলো পড়ে গেছে। অভিনব বলতে চেয়েও বলল না। মানুষ যখন কোনো কিছুকে সেই সময়ের সভ্যতা বলে ধরে নেয় তখন তার সঙ্গে মানসম্মানও ওতপ্রোতভাবে জড়িত থাকে, হাজার চেষ্টাতেও তখন সেটিকে সাধারণ করা যায় না। গায়ক কোনো উত্তর দিল না দেখে আশা আবারও চামচ দিয়ে দুয়েক চামচ উদরস্থ করে শেষে পুনঃ বিরক্ত হয়ে চামচ রেখে হাত দিয়ে কাজ চালাল। এবার অভিনব একটা আর্দৃষ্টি নিক্ষেপ ছাড়া আর কিছুই করল না। এই মনে এলো যে গরুর সঙ্গে লম্বা চওড়াই করে কোনো ফল নেই। আশাও গরুর সমতুল্য, নিরীহ আর নির্বোধ। রেস্টুরেন্ট থেকে ওরা সোজা ঢাকা মেডিকেলে গেল যুথিকাকে দেখতে। আশাকে বাসায় ফেরত পাঠানোর কোনো সদুপায় ছিল না। কাজেই তাকে শুদ্ধ নিয়ে যাওয়া ছাড়া অবশিষ্ট পথ নেই। যদিও অভিনব বিলক্ষণ জানে আশা যুথিকার চোখের বালি। শুধু আশাই কেন, অভিনবের অতিঘনিষ্ঠ সব মেয়েলোকই তার চক্ষুশূল। হাসপাতালে যুথিকা অভিনবকে দেখে যতটা রবস উৎফুল্ল হল ঠিক ততটাই চুপসে গেল পিছু পিছু আশাবরীকে দেখে। তবুও এমন নাজুক অবস্থায় নিজের ভিতরকার প্রতিহিংসাটা সে প্রকাশ করল না। ভালোভাবেই কথা বলল উভয়ের সঙ্গে। আশা জিজ্ঞেস করল, আপনি এখন কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। আর কতদিন এখানে থাকতে হবে? কালই রিলিজ দিবে। দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ব্যাস, এতটুকুও দুজনার আলাপ। এরপর যুথিকা অভিনবের সঙ্গে একটানা অনেকটা সময় বাকবিনিময় করে বোধ করি আশাকে বুঝাতে চাইল, দেখে তুমি কোথায় আর আমি কোথায়। কিন্তু সরলমনা আশাকে এত গূঢ় বিষয়কে ব্যাখ্যা করবে? প্রায় ঘণ্টাখানেক পর অভিনব প্রস্থানের আয়োজন করে জানাল।
আচ্ছা, আজ আসি যুথিকা। ঢাকা হয়তো শীঘ্রই আর আসব না। তাড়াতাড়ি সুস্থ হও, আর তোমার মাকে বুঝাও। যুথিকা বলল, মাকে বুঝাতে না পারলে আমি তোমার ফ্ল্যাটেই থাকব যতদিন না নতুন কোনো ব্যবস্থা হচ্ছে। আশা করি মা বুঝবে। পরিবার থেকে দূরে থাকতে আমারও ইচ্ছে হয় না। ঠিক আছে, টেক কেয়ার। থ্যাঙ্কস। যা হয়েছে দুর্ঘটনা মনে করে ভুলে যাও। আমরা আবার আগের মতো হতে চাই। অভিনব হেসে বলল, জীবনে দুঃখ দুর্দশা থাকেই, দুঃখ থেকে পাওয়া ক্ষতটা যত তাড়াতাড়ি মিশে যাবে ততই ভালো। তুমিও ভুলে যাও, অনুতাপ রেখো না। বলতে বলতে গায়ক মৃদু হেসে বেডের কাছে এগিয়ে গিয়ে যুথিকার সঙ্গে ছোট করে সৌজন্যতাসূচক আলিঙ্গন করল। কাঁধে হাত চাপড়ে আশ্বস্ত করল। যুথিকার সমস্ত মনস্তাপ আর অপরাধবোধ নিমেষে অন্তর্হিত হল, কিন্তু অপরদিকে আশাবরীর মুখখানা লজ্জায় অস্বস্তিতে ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। লজ্জার কারণও আছে অবশ্য, সে কখনোই প্রকাশ্যে এভাবে কোনো বেগানা নারী পুরুষকে আলিঙ্গন করতে দেখেনি। আজই প্রথম। জীবনে আর কত অভিজ্ঞতা হওয়া বাকি আছে কে জানে। বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে উঠতে অভিনব শুধু একবার বলল, যুথিকা দেখি তোমার সঙ্গে ভালো করেই কথা বলেছে। আশা কেবল মাথা নেড়ে হ্যাঁ বলে চুপ করে রইল, তেমন উৎসাহ দেখাল না। তার পবিত্র মস্তিষ্কে তখন সেই দৃশ্যটি যেন বারবার ভারী পর্দার মতো ভেসে উঠতে লাগল। কিছুতেই সরতে চাইল না। বাসায় ফিরে অভিনব জানাল, তারা রাতে চট্টগ্রামের পথে বেরোবে, আপাতত তার শরীর আর ধকল সইছে না, এখন বিশ্রাম করবে। তুলি তাড়াতাড়ি বিছানাপত্তর তৈরি করে দিল। অভিনব অনতিদীর্ঘ একটা ঘুমের উদ্দেশ্যে শরীর এলাল। রাতে সুস্থ মাথায় ড্রাইভিং করা প্রয়োজন। দুরন্ত বেগে গাড়ি ছুটে চলেছে নিস্তব্ধ মসৃণ মহাসড়কের বুকে চিরে চিরে। তুলি ঘুমোচ্ছে। আশার চোখও লেগে আসছিল বারবার। কিন্তু চঞ্চল শিশু যেমন মায়ের কাছে পলকমাত্র ধরা দিয়ে পুনঃ ছুট দেয়, তেমনি গাড়ির যান্ত্রিক চঞ্চলতায় আশার ঘুমও বারবার ধরা দিয়ে ছুটে যায়। বেশ কয়েকবার এভাবে চলার কারণে এখন মাথাটা ধরে গেছে, চিনচিন করছে। তবুও চোখ বন্ধ করে শুয়ে রইল সে। ভাবছিল নিজের নির্বান্ধব জীবনটার কথা, কিভাবে সে এতদূর এসে পৌঁছাল। সে কি আদৌ কখনো কল্পনা করেছিল এমন একটা দামি গাড়িতে চড়বে? এমন একজন দামি মানুষ তার সংস্পর্শে থাকবে অহর্নিশ। সে তো চিরকাল ভেবে এসেছিল, কপালে যা নেই তা নিয়ে মাথা কুটেও লাভ নেই। এসব বুঝি তার কপালেই ছিল। হঠাৎ গাড়ির গতি মন্থর হতে হতে একটা ফিলিং স্টেশনের কাছে এসে দাঁড়াল। কর্তব্যরত মানুষদের সঙ্গে কথা বলে অভিনব একবার করে আশা এবং তুলির দিকে তাকাল, বলল, ওরা ঘুমাচ্ছে। সমস্যা নাই স্যার, বলে ছেলেটি গাড়ির সামনের ডালা খুলে গ্যাস পূর্ণ করার কাজে লেগে পড়ল। সেই সময় আশা একটু নড়ে শুলে অভিনব বলল, আশাবরী, জেগে থাকলে নিচে নেমে দাঁড়াও একটু। আশা জেগেই ছিল। সে চোখ মুছতে মুছতে হাই তুলতে তুলতে নেমে দাঁড়াল। তুলি ভেতরেই অঘোর ঘুমে রয়ে গেল। আশা গায়কের পিছু পিছু ফিলিং স্টেশন থেকে বেরিয়ে একটা টং দোকানের সামনের বেঞ্চিতে গিয়ে বসল, তার পাশের বেঞ্চটিতে। চা খাবে? আশার দিকে তারচাভাবে তাকিয়ে শুধায় অভিনব। আশা চেতনায় থাকলেও তন্দ্রাজড়িত বিহব্বলতায় কিছুটা অলস হয়ে একদৃষ্টে দূরে তাকিয়েছিল। সে চমকে মুখ তুলে বায়ে মাথা নাড়ল। সে খাবে। অভিনব তখন পায়ের ওপর পা তুলে আয়েশ করে দোলাতে দোলাতে দুটো চায়ের অর্ডার দিল। টং দোকানে সস্তা বাল্বের কমলা আলো জ্বলছে। চিকন রশি দিয়ে ঝুলানো স্থানীয় ভাষায় বোন, ডাইনেস, পেটিস, কলার কাদি, বিস্কুট প্রভৃতি খাবার। রাত অত বেশি হয়নি, তবু এলাকাটা ভারী নির্জন। ওদের সম্মুখে সড়ক পেরিয়ে অদূরে পরিদৃশ্যমান মাথা উঁচু করে থাকা ঘন বনবনানী,
আর তার মাথার ওপর জ্যোৎস্না উদ্ভাসিত ঝকঝকে নির্মেঘ আকাশ। একটি গগনচুম্বী করি গাছের ডালের মাথায় মাথায় উকি দিচ্ছে রূপালী থালার মতন মস্ত চাঁদ, দশকোণের সমস্ত আকাশ জুড়ে তারাদের অশেষ হুড়োহুড়ি। বিলুপ্ত মেঘরাশি কদাচিৎ আকাশের অনির্দিষ্ট কোনো গন্তব্যে পাড়ি জমাচ্ছে। থেমে থেমে শীতল এক বাতাস বইছে ঘুরে বেড়াচ্ছে পুরো তল্লাটে। মাঝে মধ্যে মহাসড়কের বুকের ওপর শো শো করে দৌড়ে যাচ্ছে মালবাহী ট্রাক। আশা চায়ের কাপটা হাতে নিয়ে অলসভাবে বসে রইল। উত্তাপের জন্য চুমুক দেওয়া দেয়, অথচ গায়ক ঠিকই একের পর এক চুমুক দিয়ে শব্দহীন চান পান করে যাচ্ছে। লোকটা সব পারে, ভাবল আশা। তুমি কি আমার ওপর রাগ করেছ আশাবরি? চায়ের কাপটা টেবিলের ওপর রেখে বলল অভিনব, খানিক উদাস গলায়। জবাবে শুরুতে আশা কি বলবে ভেবে পেল না। গায়ক যে মুখের ওপর কথাটা জানতে চাইবে তা তার চিন্তাতীত ছিল। সুতরাং সে ভারী অপ্রস্তুত গলায় বলল, না, রাগ রাগ কেন? বুঝাই যাচ্ছে যে রাগ করেছ। রাগ হচ্ছে এই চায়ের মতো বুঝেছ। যতক্ষণ এর উত্তাপ থাকতে তখনই প্রকাশ করা উচিত, নয়তো ঠান্ডা হয়ে গেলে সেটি আর নেওয়া যাবে না। ভুক্তভোগীর কাছে অসহ্য মনে হবে। আশা চুপ করে শুনতে লাগল, অভিনব বলেই চলল। তুমি হলে একটু বোকাশোকা আর সহজ সরল। নিজের যত্ন নিতে পার না। সবাই তোমাকে ঠকাতে পারতে যখন তখন। এজন্যই তোমাকে বকেছি। ঢাকা শহরে হালো অবস্থা তোমার জানা নেই। আর তাছাড়া তোমাকে বকতে আমার ভালোই লাগে। বকতে ভালো লাগে? কেন? যারা প্রতিবাদ করে না তাদের বকতে সবারই ভালো লাগে। যেমন গাছের পাতা প্রতিবাদ করে না বলে বাতাস বারবার এসে তাদের বিরক্ত করে। তাড়াতাড়ি চা শেষ কর। শেষের কথাটা এখনো টলটলে পূর্ণ চায়ের পেয়ালার দিকে চেয়ে বলল অভিনব। আশা ভাবপূর্ণ গলায় বলল, গাছের পাতা সরসর শব্দে কান্না করে, কিন্তু প্রতিবাদ করতে পারে না। আমিও ওদের মতো? আশার শিশুসুলভ কথায় অভিনয় সায় দিয়ে বলে, তুমিও ওদের মতো। তোমার মানুষ হয়ে জন্মানো ঠিক হয়নি, পাতা হওয়া উচিত ছিল। সে যাক। শুনেছ বোধহয় আমি আউট কান্ট্রিতে চলে যাচ্ছি। আশার হৃৎপিণ্ড কেঁপে উঠে সর্বাঙ্গে একটা বিদ্যুৎ শিহরণ বিস্তার লাভ করল। চায়ের কাপ হতে কিছু পরিমাণ চা চলকে পড়ল নিচে, চক্ষুপল্লব আর ওষ্ঠদয় তিরতির করে কেঁপে উঠল। বিদেশে? কেন? এলোমেলোভাবে কৈফিয়ত চাইতে গলা কাপল আশার, সঙ্গে একটু লজ্জিত হল নিজের এই অনর্থক উদ্বেগের কারণে। আমার ওপর দুর্ভোগের শেষ নেই আশাবরি। গায়কের গলা বিমর্ষ। আমার ওপর যখন আক্রমণ হয় তার পরপরই মেডিকেল টেস্টে আম্মার টিউমার ধরা পড়ে। সেটার অপারেশনের জন্য যাব। ওহহ, আচ্ছা। কতদিন থাকবেন? আশার বুকের ধুকপুকানি যেন থামছেই না। বিপদের অগণিত সংশয় যেন দানা বাঁধল বুকে। মাস ৬-৭ তো থাকবি। ওখানের আবহাওয়া ভালো। আম্মাকে পুরোপুরি সুস্থ করে তারপর ফিরিয়ে আনব। তাছাড়া আমারও কিছু কাজ আছে। ততদিনে সুস্থ হয়ে যাবে। আশাবরি চাটা আর খেল না। দুয়েক চুমুক দিয়ে গায়কের উদাস দূর দৃষ্টির অগোচরে বেঞ্চির এক কোনো মাটিতে উপুর করে দিল সম্পূর্ণটা। এই কথা শোনার পর মুখে কি আর খাবার রুচে? আজকের রাতটা সুন্দর তাই না আশাবরি? অভিনব কথাটি বলতে বলতে মুখ ঘুরিয়ে আশার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই গায়কের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা আশা চমকে চোখ নামিয়ে আস্তে করে বলল, সুন্দর। অভিনব ওর মনের পরিবর্তনটা বুঝতে পেরে একটু চুপ থেকে শেষে সন্দিহান গলায় বলল, আমি থাকব না বলে ভয় পাচ্ছ? এই কথায় নিমেষে আশার চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। পাছে সে গায়ক দেখতে পায় সেই ভয়ে সে চিবুক বুকের কাছে লাগিয়ে চুপ করে রইল। গায়ককে সে কি করে বুঝাবে যে
এই চিত্তবিকার শুধু নিজের বিপদের ভয়েই নয় বরং প্রিয় কারোর চোখের আড়াল হওয়ার বেদনাও এতে সংযুক্ত। না, এভাবে বলা যাবে না। গায়কের শিল্পী মনের অন্য অর্থ খুঁজবে হয়তো। শেষে একুলকুল দুই হারিয়ে বিভাগী হওয়া ভিন্ন পথ থাকবে না। অধোমুখে চুপ করে আছে দেখে অভিনব চাটা শেষ করে আশাবরীর বেঞ্চিটাতে এসে বসে বলল, কি হয়েছে আশাবরী? মনে হচ্ছে মাথাটা কেউ ওপর থেকে চেপে ধরেছে। এভাবে হয়ে আছো কেন? মাথা তুল। আশা ঝিমে মাথা তুলল। সঙ্গে সঙ্গেই অশ্রুভারাক্রান্ত চোখ দুটো হতে 2 ফোঁটা উষ্ণ অশ্রু গালের ওপর গড়িয়ে পড়ল। দেখে অভিনব হাকুপাকু করে আশার চোখে পানি মুছতে গিয়ে হাত বাড়াতেই আশা একটু দূরে সরে নিজেই হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিল। এক মুহূর্তের জন্য অভিনব অপমানিত বোধ করল, কিন্তু পরক্ষণেই তা বিস্মৃত হয়ে স্নেহভরে শুধাল, কি হয়েছে ঘরছাড়া কন্যা? কাদার কি আছে? চিরকালের জন্য তো চলে যাচ্ছি না। 7 মাস পরই ফিরছি, তোমার কোনো সমস্যা হবে না। আমার দলের ছেলেপেলে আছে, ওরা নজর রাখবে। এতটুকু বলেই আবার সখেদে বলল, তুমি এখনো আত্মনির্ভরশীল হতে শিখলে না আশাবরী? আশা তৎক্ষণাৎ বলল, আমি আত্মনির্ভরশীল হতে শিখছি। আত্মনির্ভরশীল না হলে একা একা ঢাকা শহরে বেরিয়ে পড়তাম না, কিন্তু আমি সবসময় মনে করতাম, কেউ একজন আছে যে আমার বিপদে এসে দাঁড়াবে। এখন একটা দমকা হাওয়া এসে ওদের গায়ে শীতল আঘাত করে ফিরে গেল। এই অপরিচিত বাতাস যেন দুজনেরই কানে কানে কিছু একটা বাতলে গেল। অভিনব বলল, আমি এর আগেও বিদেশ সফরে গিয়েছি। 2 মাস থেকে এসেছি। তখনও কি তোমার এমন মনে হয়েছিল? হয়েছিল, কিন্তু এভাবে না। অভিনব হাসল। ডোন্ট ওয়ারি, ছেলেদের কাছ থেকে আমি তোমার খোঁজ রাখব। আশা করি ওই জহির আমার অনুপস্থিতিতে কোনো সমস্যা সৃষ্টি করবে না। করলে আমার ক্রোধ থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। গতবার তোমার অনুরোধে ঢিলেমি করেছিলাম, এবার ছাড় দিব না। আচ্ছা। আশা কিছুটা আশ্বস্ত হল বটে, কিন্তু তাতেও মনের উদ্বেজন কিছুমাত্র কমল না বরং উত্তরোত্তর বেড়েই চলল। যে আশা সেই বাড়িতে শত নির্যাতনেও কালেভদ্রে ভিন্ন চোখের পানি ফেলত না, সেই আশা কেন এমন সামান্য বিষয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি সে বিষয়ে অকাট্য কোনো যুক্তি নেই। গায়ক তারিন তথা সম্প্রতি গড়ে ওঠা আপনজনগুলো তাকে যেভাবে সহজে কাঁদাতে পারে, তার তথাকথিত প্রিয় মানুষগুলো শত অত্যাচারেও তা কখনোই পারেনি। এটা সত্য যে আস্থাশীল মানুষের কাছ থেকে পাওয়া আঘাত অসহনীয়। গায়কও ঠিক তেমন। এর বেশি কিছু নয়, একদমই নয়। সে রাতে গাড়িতে আশাবরী আর ঘুমাল না। শক্ত মুখ করে গাড়ির স্ট্যারিং ধরে একদৃষ্টে হাইওয়ের দিকে তাকিয়ে থাকা গায়কের ঘন খোঁচা দাড়িতে আচ্ছন্ন ঈষৎ অন্ধকার নিমজ্জিত মূর্তিটির দিকে আর্দৃষ্টিতে তাকিয়ে বারংবার তার বন্দনা করল, তার নিঃস্বার্থ বাৎসল্যের জন্য। এমন মানুষ হয় না। আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি একদিন এমপি হবেন। হবেনি। সেদিন চট্টগ্রামের মানুষের ভাগ্যবদল হবে, আমার মতো অনেক অসহায় মেয়ে ছেলে তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। মাস 3 পরের এক শরতের অগ্নিগর্ভ সকালবেলায় ঘামসিক্ত মুখে ঘুম থেকে জেগে উঠল আশা। তাদের মেস এখন 4 তলায়। সকাল হতে নাতেই থাই জানালার কাচ গলে প্রখর রোদ্দুর এসে হানা দেয়। তখন আর বিছানায় তিষ্ঠানো দেয়। এই সময়টাতে সব জায়গায় ভাইরাসজনিত জ্বরের ছড়াছড়ি। গত দিন 5 ধরে আসার বিষম জ্বর এক মুহূর্তের জন্যও ছাড়েনি। আজ শরীরটাকে একেবারে একহারা দুর্বল করে দিয়ে জ্বর বাবাজি লেজ তুলে পালিয়েছে। আশার ঘুম ভাঙতেই তারিন ছুটে এসে কপালে গালে হাত দিয়ে উত্তাপ নিরীক্ষণ করে বলল, যাক বাবা, জ্বর কমেছে। গোসল করিও না আজ। আসো গা মুছে দিই, তারপর কিছু খেয়ে নিবে। আশা নিরস গলায় বলল, খেলেই বমি হয় তারিন।
আর আমি মুছে নিতে পারব। তুমি ভার্সিটিতে চলে যাও। ক্লাস কামাই করো না। হু হয়েছে, মুখ ঝামটায় তারিন। আমার অসুখের সময় তুমি কেমন করেছ, সেবা করেছ তা ভুলে গেছি। তুমি দুর্বল, কিছুতেই পারবে না। উল্টো গোসলখানায় আছাড় খেয়ে কাজ বাড়াবে। চলো চলো। ব্যাস। আশার আর বলার জায়গা থাকল না। এরপর তারিন সযত্নে আশার জড়োত্তপ্ত সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে ব্যাপৃত হয় একটু স্বস্তি শান্তির নিমিত্তে। আশা গাইগুই করে আজই গোসল করতে চাইলে তারিন বলে, কাল যদি ভালো লাগে তাহলে ভালো করে একটা গোসল দিবে। আশা নির্বিবাদে তাই মেনে নেয়। তারিনের বিরুদ্ধে সে যায় না। গা মুছে দিতে দিতে তারিন আবার খুশি খুশি গলায় বলে, আশা, আমার ভাইয়ের ছবি তো তোমাকে দেখিয়েছি। এবার আমার মা তোমাকে দেখতে চেয়েছে। যাবে আমাদের বাসায়? আশা চুপ করে রইল। তারিন মনে করল, এখন অসুস্থ, ভঙ্গুর শরীরে এই প্রসঙ্গটি তার পছন্দ হয়নি। অগত্যা সেও আর জোর করল না। কিন্তু আশা ভাবছিল অন্য কথা। তারিনের শেষোক্ত কথাটি তার কানেই প্রবেশ করেনি। গায়ক সিঙ্গাপুর গেল আজ 3 মাস হতে চলল। এই 3 মাসে একবারের জন্য সে খোঁজ নেয়নি, অথচ তিনি বলেছিলেন, আমি তোমার খোঁজ রাখব আশাব্রী। কি নিদারুণ মিথ্যা কথা! অথচ এই সপ্তাহ ধরে সে অসুখে শয্যা গ্রহণ করেছে, এ ব্যাপারে দুলুর আম্মা ছাড়া আর কেউই তেমন জানে না। অভিমানের বৃষ্টিতে মনের নদীটা একেবারে টইটম্বুর হয়ে গেল আশার। মনে মনে সে সহস্রবার আওড়াল, আপনাকে আমার প্রয়োজন নেই অহংকারী, মিথ্যুক গায়ক। 3 মাস চলেছি আপনাকে ছাড়া, আরও 3 মাস চলব। এরপর গোটা জীবন চলব। আপনি সিঙ্গাপুরেই মরেন। গা মুছা শেষে খেয়ে দিয়ে সকালের ঔষধগুলো অপারগ হয়ে গলাধঃকরণ করল আশা। এরপর যখন আবারও দুর্বল শরীরটা বিছানায় ছাড়তে যাবে, ঠিক সেই সময় দরজায় করাঘাত সমেত উদ্ধত কলিং বেল বাজল একসঙ্গে কয়েকবার। তারিন কাপড় শুকাতে ছাদে গিয়েছিল। জেনিও মাত্র ঘুম ভেঙে বিছানার ওপর গড়াগড়ি করছিল। আশার অনুরোধ উপরোধ হাই তুলতে তুলতে সে গেল দরজাটা খুলতে। পরক্ষণেই তার কণ্ঠে ভেসে এলো, এ কি কারা আপনারা? আশা ভয় পেয়ে কষ্টে সৃষ্টে শোয়া থেকে উঠে দরজার দিকে ছুটে গেল তাড়াতাড়ি। তারিনও ততক্ষণে ছাদ থেকে নেমে এসে উপস্থিত লোকদের দেখে হতবিহ্বল হয়ে থমকে গেছে। আশা তুর্নে সেখানে উপস্থিত হতেই দেখল, জহির আর কুলসুমা খাতুন জনকতক পুলিশ নিয়ে এসেছে, সঙ্গে বাড়িওয়ালাকেও দেখা গেল। বুঝা গেল তারা অনুমোদন নিয়েই এসেছে। তারা সবাই হুড়মুড়িয়ে মেসে ঢুকে পড়ে। আশা সেখানে আসতেই সিনিয়র পুলিশটি লাঠি দিয়ে আশার দিকে তাক করে বলল, ও। কুলসুমা খাতুন সরসে বলল, হুম, এই মাগি। তারিন সবাইকে ঠেলে ভীতসন্ত্রস্ত আশার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি হলো, কি সমস্যা? কারা আপনারা? পুলিশ বেপরোয়াভাবে বলল, দেখতেই পাচ্ছেন কারা। এই মেয়েটা ঘর থেকে পালিয়ে নিয়ে আসার জন্য আপনি প্ররোচিত করেছেন, এই ওকে গ্রেফতার কর। এই বয়সে মানব পাচার? হ্যাঁ। 2 জন মোটাসোটা মহিলা পুলিশ তারিনকে 2 দিক থেকে ধরল, তা সত্ত্বেও তারিন জোর গলায় প্রতিবাদ করল। মানে কি এসবের? সে এখন অ্যাডাল্ট। তার ওপর জোর খাটানোর অধিকার আপনাদের নেই। সে ইচ্ছে করলে এই পশুদের সঙ্গে থাকবে, নয়তো থাকবে না। আর আমার কোনো হাত নেই এতে। আপনারা ভুল করছেন। তারিনকেও জড়ানো হচ্ছে দেখে আশা আকুলিবিকুলি করে বলল, আমাকে নিয়ে যান, কিন্তু ওকে ছেড়ে দিন। ও কিছু করেনি। আমি নিজের ইচ্ছেও এখানে এসেছি। কুলসুমা খাতুন মুখ করকে বললেন, চুপ কর তুই। সার, এই মাগি ওরে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে। নিশ্চয় ঘুষ দিছে ওরে। একে তো শরীর খারাপ,
তার ওপর গায়কের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই মিথ্যা রটানো অপবাদে আশার ভেতরকার আগ্নেয়গিরি যেন ফেঁপে উঠল দ্বিতীয়বারের মতো। হঠাৎই তার রোগাক্রান্ত শরীরে অসুরের ন্যায় শক্তি এসে ভর করল। চোখের পলকে সে পাগলের মতন কুলসুমার টুটি ধরে দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে জাতার মতন চেপে ধরল। হৈ হৈ করে উঠল সবাই। কুলসুমা চোখ বিস্ফারিত করে হাত নাড়তে লাগাল। জহির একা তাকে ছাড়াতে পারল না। মহিলা পুলিশেররা সহ মিলে আশার রোষ থেকে বয়োবৃদ্ধ কুলসুমাকে বাঁচাল। কুলসুমা গলায় হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল মেঝেতে। আর একটু হলেই প্রাণটা উড়ে গিয়েছিল আর কি। এরপর যা হবার হল। পুলিশ তারিন আর আশাকে নিয়ে গেল। তারিনের বিরুদ্ধে মানব পাচারের দলের সঙ্গে থাকার সন্দেহে কঠোর মামলা ঠুকে দিল। আশা আপাতত পুলিশ হেফাজতেই রইল। 4000 মাইল দূরে অবস্থিত অভিনব এই ঘটনার রেশমাত্র পেল না। তবু সেই মুহূর্তে অসুস্থ মায়ের বিছানার পাশে বসে অনেকদিন পর আশাকে তার মনে পড়ল। মনে পড়ল তার অপার্থিব নয়নচকর হাসিটা। অভিনবের কাছে এই খবরটি এলো 2 দিন পর। ততদিনে অনেক কিছুই ঘটে গেছে। সে যে আশার খোঁজখবর নিত না এমনটি কিন্তু নয়। এই 3 মাসের প্রায় প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে নানা মাধ্যমে তার খোঁজ নেওয়া হতো, কিন্তু আশাবৃ সেই খবর জানত না। জানার কোনো উপায়ও ছিল না। অধুনা যখন সিঙ্গাপুরে তার দায়িত্বের পরিমাণ একটু বর্ধিত হল আর আশাকে কিছুটা বিস্মৃত হল, ঠিক সেই সময়ে এই অভিপ্রেত অঘটনটি ঘটল। অভিপ্রেত এই কারণে যে, অভিনব ঠিকই জানত তার অনুপস্থিতি চৌকস তথা উদ্ধত জহির নিজের স্বার্থদ্বারে মাঠে নামবেই, হাত গুটিয়ে বিশ্রাম করবে না। অভিনবকে সে যথাযথই ভয় পেয়েছে, কারণেই এই দীর্ঘ অনুপস্থিতির সুযোগটা সে নিয়েছে। এই সুদূর ভিনদেশে বসে সে কি করবে, কাকে ফোন করবে, কিভাবে আশাকে উদ্ধার করবে এসব ভাবতে ভাবতেই একটা বেলা পেরিয়ে গেল। ভাবনাগুলো যেন দিকভ্রান্ত নাবিকের ন্যায় মস্তিষ্ক সমুদ্রে নিরন্তর ঘুরে ফিরতে লাগল, কুলকিনারার আভাসমাত্র পেল না। তারিনের শিল্পপতি বাবা ছুটে এসেছিলেন মেয়েকে উদ্ধার করতে। শুরুতে এই মিথ্যা মামলা উঠিয়ে নেবার সহজ অনুরোধ করা হল। কিন্তু জহির ঘাটতারা, সে কিছুতেই মামলা উঠিয়ে নিবে না। তখন কুলসুমা খাতুন ছেলেকে আড়ালে নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে ব্যাপক বুঝো দিলেন। এই মাইয়ার বাপ আমাদের এলাকার বিস্তর পয়সাওয়ালা। আর আমাদের কাজ তো আশারে নিয়ে। শুধু শুধু পয়সাওয়ালা লোকের লগে ঝামেলা কইরা লাভ নাই। সে নিজে চাইলে ঘুষ দিয়া মাইয়ারে নিয়ে যাইতে পারে। পুলিশগুলা টাকার কুত্তা। দেখস না কিছু টাকা ঢালতেই কেমন তরতর কইরা কাজ শুরু করে দিল। এখন চুপচাপ মামলা মোকদ্দমার ঝামেলা শেষ করে আশারে নিয়ে কেটে পড়ি। আবার ওই গায়ক শুনতে পারলে সমস্যা। তুই তো কয়েলি পুলিশও হেই গায়কের হাতে। মায়ের কথায় ভোল পাল্টে মামলা উঠিয়ে নিল জহির। তারিনকে তার বাবা জোরপূর্বক থানা থেকে বাসায় নিয়ে গেল। মানসম্মান হারাতে চান না তিনি। সমাজের মানুষ বড়লোকের পেছনে লাগে বেশি। কিন্তু তারিনও আশাকে এদের হাতে সঁপে দিতে রাজি নয়। গোটা পথে তার অশ্রুপূর্ণ স্বনির্বদ্ধ অনুরোধেও বাবার মন একরতিও গলল না। সেই থেকে তারিনকে তার পরিবার সেই মেস থেকে অপসারণ করল। হাজার হোক, লোকচক্ষুর সম্মুখে এত কিছুর পর সেই মেসের ত্রিসীমানাতেও তারিনের পা মারানো চলে না। চক্ষুলজ্জা বলে একটা কথা আছে। যাই হোক, তারিন বেঁচে গেল বটে, কিন্তু অপরদিকে জহির আশাকে নিয়ে প্রস্থান করতে চাইলে প্রলুব্ধ পুলিশ অফিসার ক্রূর হেসে বলল, এত তাড়া কিসের? সে নাকি অ্যাডাল্ট। আপনারা চাইলেও তো তারে নিয়ে যাইতে পারবেন না। এতক্ষণ পর এই কথার মানে জহির বুঝল। সে আরও একবার বাহাতের ব্যাপার সেরে হাজত থেকে আশাকে অপসৃত করে গ্রামের পথে রওনা দিল। নিঃসহায় আশা বাধা দেওয়ার সুযোগই পেল না। কারণ লাগাম যার হাতে তার বিরুদ্ধে যাওয়া নিষ্ফল চেষ্টা মাত্র।
পীড়িত দুর্বল শরীরে সেটিও করতে চাইল না আশা। লাগাম যেদিকে টান পড়ল সেদিকেই নিজের অসার পা দুটো চালাল অনবরত। সেসব আজ 3 দিন আগের কথা। আশা এখন সেই গণ্ডগ্রামের তথাকথিত সমাজের লোকনিন্দার মুখে নীরব নিথর হয়ে বসে আছে, 4000 মাইল দূরে বসেও যেন তা স্পষ্ট দেখতে পাচ্ছে অভিনব। অথচ সহসা কোনো প্রতিকার খুঁজে পাচ্ছে না। এই বিদেশবিভূয়ে মা এর কাছে রেখে যাবে এমন ভরসাযোগ্য তৃতীয় ব্যক্তিও নেই যে টুক করে বাংলাদেশে গিয়ে সব সমস্যার সমাধান করে আবার ফিরে আসে। বিশ্বস্ত এক পুলিশ সদস্য থেকে সব খবরই পেয়েছে অভিনব। জানে আশার অবস্থান কোথায়। চাইলে এখনই লোক পাঠিয়ে তাকে উদ্ধার করা যায়। কিন্তু এতে জহির ক্ষিপ্ত হয়ে পরিস্থিতি আরও ঘোলা করতে পারে মনে করে আপাতত নিরস্ত হল সে। কিন্তু তার মনোমধ্যে যতবারই আশার গ্রামের অপমানিত চিত্রটা ভেসে উঠল ততবারই কোনো এক অদৃশ্য হাতুড়ি তার বুকে যেন উপর্যুপরি তটাঘাত করতে লাগল। মন ভাবল, অভিমানিনী আশাবৃর কি এত অপমান সহ্য হবে? পূর্বেকার মতো এবারও কি সব দোষ তার ওপর এসে পড়বে না? ওভাবে পায়চারি করছিস কেন? কিছু হয়েছে? মার কাছে কি লুকাচ্ছ আবার? জেসমিন আক্তারের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দিনতক আগে। এখন তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। এখানে আসার পর থেকে ছেলের অখণ্ড মাতৃসেবা পূর্বের সমস্ত বিস্বাদকে বিলীন করেছে। মা ছেলের সম্পর্কটা আগের মতোই স্বাভাবিক হয়েছে। আজ নিজের ঘরে ছেলেকে অস্থির হয়ে পায়চারি করতে দেখে উপরোক্ত কথাটি বললেন তিনি। জবাবে অভিনব অনিচ্ছা সত্ত্বেও ঘটনা বিস্তারিত বর্ণনা করল। সবশেষে সমাধান চাইল। এখন এত দূরে থেকে আমি কিভাবে কি করি? মা চিন্তিত মুখে বললেন। মেয়েটার কপাল দেখি একেবারেই খারাপ। একটার পর একটা সমস্যা পেছনে লেগেই থাকে। যেদিন থেকে বাড়ি পালিয়েছে সেদিন থেকেই তার দুর্ভোগ শুরু হয়েছে। নয়তো এর আগের 19 বছর গতবাধা নিয়মেই ছিল। মা ছোট একটা নিঃশ্বাস চেপে একটা সিদ্ধান্ত শোনালেন। তুই দেশে যা, আর ওখান থেকে কাউকে পাঠিয়ে দে। ততদিনে আমি আছি কোনো রকমে। মেয়েটার কেউ নেই। তোর আশায় নিশ্চয় বসে আছে। তা আছে, কিন্তু চাইলেই ওখান থেকে কাউকে নিয়ে আসা যাবে না। ভিসা, পাসপোর্টের ব্যাপার আছে। আচ্ছা দেখা যাক কি হয়। তুমি চাপ নিও না। আর তাছাড়া পালানোর দক্ষতা ওর ভালোই আছে। শেষের কথাটা বলে অদ্ভুত হাসল অভিনব। তোর বাবার সাথে কথা বলে দেখতে পারিস। আমরা যদি পুলিশকে সবকিছু জানিয়ে ওকে দাবি করি তাহলে হয়তো কিছু একটা হতে পারে। অভিনব আবারও একচিলতে কপট হেসে বলল। হবে না আম্মা। আশাবৃর ওপর আমাদের কোনো অধিকার নেই। পুলিশ সাহায্য করতে পারবে না। তাছাড়া পুলিশের আসনে যে আছে সে পাক্কা ঘুষখোর। তাকে আগে সরাই যে কোনো উপায়ে। জেসমিন আক্তার উদ্বিগ্ন বদনে চুপ করে রইলেন কিছুক্ষণ, এরপর হঠাৎ যেন কিছু একটা মনে পড়ল তার। তিনি চমকলাগা গলায় বললেন। হ্যাঁ রে অভি, আশার মুখে শুনেছিলাম ঢাকায় ওর এক ভাই থাকে। সে আশার শুভাকাঙ্ক্ষী। আমাদের অধিকার না থাকলেও তার নিশ্চয় আছে। আর সেও চাইবে না আশা এভাবে কষ্ট করুক। তুমি গ্রেট আম্মা, গ্রেট আঙুলে তুড়ি বাজাল অভিনব। এরপর হাস্যোজ্জ্বল মুখে বলল, আগে তাকে খুঁজে বের করি। বলেই দ্রুতলয়ে প্রস্থান করল সে। জেসমিন আক্তার ছেলের এই উদ্বিগ্নতা সহজভাবেই গ্রহণ করতে চাইলেন। ছেলের চিরকেলে পরোপকারী ও সদাশয় মনোভাব তার অজানা নয়। তবুও কেন জানি মনে হল আশার জন্য এতটা উৎকণ্ঠা তার সাজে না। কে জানে, নিশিদিশি পাশাপাশি ছিল বলেই হয়তো মায়া লেগে গেছে কিছুটা। মন পরিশুদ্ধ করার চেষ্টা করলেন গায়ক জননী। বাড়ির অদূরের এক বনে পাতা কুড়াতে এসেছে আশা।
হাতে শুকনো নারিকেল পাতার শলায় ঠাসা একখানা নতুন ঝাঁটা আর আধভাঙা চ্যাঙারি। চারিদিক থেকে ঘের দেওয়া এই পরিত্যক্ত বনটি কুলসুমার স্বামী গত হওয়ার পর উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পালানোর আগে সপ্তাহে অন্তত 2 বার এই বনে কাঠপাতা প্রভৃতি কুড়িয়ে নিয়ে যেত আশা। সেসব দিন এখন আবার ফিরে এসেছে। কাজ করতে যে আশার মন্দ লাগে তা নয়, বরং কাজবাজ ছাড়াই তার হাত পা নিষ্পিস করতে শুরু করে, অস্থির লাগে। উপরন্তু কত গ্রাম্য মেয়েই তো এমন সব কাজে রোজ রোজ লিপ্ত থাকে। কিন্তু তাদের প্রত্যেকের ঘরে মায়ের ভালোবাসা আছে, বাবার স্নেহ আছে, ভাইবোনের মিষ্টতা আছে। আশার কি আছে এই বাড়িতে? কিছুই নেই। যে দুজন হিতাকাঙ্ক্ষী ছিল তারাও এই কঠিন দিনে পাশে নেই। একজন শ্বশুর বাড়িতে, অন্যজন ঢাকায়। শিরদাঁড়া বঙ্কিম করে নিচে ঝুঁকে খসখস করে শুকনো পাতাগুলো টাল দিতে দিতে হাঁপিয়ে উঠছিল আশা। তবুও মিনিটের তরে বিরাম নিল না। চট্টগ্রাম থেকে বইয়ে নিয়ে আসা শান্ত ঘুমন্ত জ্বরটা ধকল সইতে না পেরে তীব্র রোষে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে, গা পুড়ছে জ্বরে। হেমন্তের চনমনে রোদের চেয়েও যেন অধিক উত্তপ্ত তার সমস্ত শরীর। আজ নিয়ম করে ভোর ঘুম ভাঙলেও জ্বরের দৌরাত্মে যখন সে বিছানা হতে উঠতে পারল না, তখন কুলসুমা এসে কাঁথাটা এক টান দিয়ে দূরে ছুঁড়ে ফেলে কথার শুরুতে গুটিকতক গাল পেরে শেষে বলল, এখনো পড়ে পড়ে ঘুমানো হইতেছে? শহরে যাইয়া সুখী মানুষ হইছস। ওঠ মাগি তাড়াতাড়ি, রান্না বসা। আশা অনেক কষ্টে বলেছিল, আমার জ্বর জ্বর। গলা নরম করে কুলসুমা, ওষুধের ঝুড়িতে নাপা আছে, খাইয়া নে। এত ঢঙের কিছু নাই। আশা আর সহ্য করতে না পেরে অসহায় দুর্বল গলায় শুধাল, তোমরা আমার কাছে কি চাও খালা? কেন আমাকে এখানে নিয়ে আসলে? আশার অকৃত্রিম সাহসের বর্ধিষ্ণুতা দেখে অবাক হয় কুলসুম। পূর্বে যে মেয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস করত, সে আজ এমন কৈফিয়ত চাইবে তা কুলসুমার কল্পনাতীত ছিল। বিস্ময় কাটিয়ে সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, সে তোর জানার দরকার নাই। মনিরের বাপ মরার আগে অসিয়ত করছিল তোর যত্ন নেওয়া হয়, তোরে যেন আলাদা করা হয়, সেটাই করতেছি। আর পকপক না করে ওষুধ খাইয়া কাজে লেগে পড়। আশা সেই অসুস্থ উনপাজুরে শরীরে কাজে লেগে পড়েছিল, অদ্যাবধি বিরামের আভাস পেল না। রান্নাবান্না শেষে এই খাড়া রোদে জহিরকে পাহারাদার করে পাঠিয়ে বনে পাতা কুড়াতে পাঠানো হল। পালানোরও অবসর নেই। পাড়ার মোড়ে মোড়ে আড্ডাবাজ ছোকরারা তার ওপর নজর রাখছে অহর্নিশ। গ্রামের লোকের বিদ্রুপাত্মক বাক্য, তুচ্ছ কটাক্ষ আর মেয়েদের বেল্লিক ঠাট্টা, সব মিলিয়ে জীবনটা আগের তুলনায় অধিকতর দুর্বিষহ হয়ে উঠেছে আশার। মুক্ত বিহঙ্গীকে আবারও খাঁচায় আবদ্ধ করা হয়েছে। আর্তনাদ করা ভিন্ন সেই দুর্নিরোধ্য খাঁচা দীর্ণ করার সাধ্য পাখিটির নেই। পাতাগুলো সব টাল করা শেষে চ্যাঙারিতে ভরে নিয়ে সেটি কোমরে ঝুলিয়ে ফিরে আসছিল আশা। হঠাৎ পুরুষালী কণ্ঠে নিজের নামটা শুনে থমকে দাঁড়াল সে। ভুরু কুচকে তাকালো পেছনে। স্পষ্ট দিবালোকে দেখতে পেল ঢাউস গাছগাছালি আর ঝোপঝাড় মারিয়ে ডিঙিয়ে বেরিয়ে এলো দ্বীপ। আশা কিঞ্চিত অবাক হয়ে পুরোপুরি ঘুরে দাঁড়াল তাকে দেখে। গ্রামে প্রবেশমাত্র দ্বীপ সম্পর্কে আশা যে খবরটি পেল তা হল দ্বীপ বিয়ে করেছে মাসখানেক আগে। সুন্দরী বধূ। তাদের বড়ুয়া পাড়ারই মেয়ে, কিন্তু থাকত নাকি শহরে। পড়াশোনাও করেছে বিস্তর। ভালোই মানিয়েছে তার সাথে, একেবারে মানিকজোড়, এমনটাই কানে এসেছিল আশার। এখন এই ঘোর দুঃসময়ে তার উপস্থিতি আশাকে আর্স্ট করে তুলল ভীষণভাবে। মনে পড়ে গেল তারই পাঠানো সেই মুন্ডু ঘুরানো চিঠিটার কথা। তবু আশা তৎক্ষণাৎ নিজেকে সংবরণ করে পাছে সেই প্রসঙ্গ উত্থাপন হয় তাই আগেই বলল, দীপ ভাই, তুমি এখানে কি করে এলে? তোমার খালা যে দেয়াল দিয়েছে তাতে কুকুরও ঢুকে পড়তে পারবে। কপালের ঘাম হাতায় মুছতে মুছতে বলে সে, তোমাকে নিয়ে যেতে এসেছি আশা।
কোথায়? সেকেন্ডের জন্য আশার মনে হল সে বুঝি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু দীপ আশার মনের তুবড়ানো সলতেতে দীপ জ্বালাতে পারল না। সে নিজের তালে থেকে অনন্যমনা হয়ে বলে, আমার বাসায় তিন্নি তোমাকে দেখতে চেয়েছে। ও সব জানে। বিয়ের পর আমার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনেছে। আমিও সব বলেছি, কিন্তু ও একটুও প্রতিবাদ করেনি, মন খারাপ করেনি। উল্টো সুযোগ পেলেই তোমার ব্যাপারে আরও জানতে চায়। তোমাকে নিয়ে এসেছে শুনে এখন তোমাকে দেখতে চেয়েছে, বলে, তোমার এত ভালোবাসাতে যার মন গলল না তাকে আমি একটু দেখতে পারি না? বড় অদ্ভুত মেয়ে ও। হাবভাব কিছুই বুঝতে পারি না। শরীরের অবস্থা করুণ হলেও দীপের সুখে মনটা ভালো হয়ে যায় আশার। পাগল লোকটা এবার বউয়ের কোলে থিতু হোক। মায়ের কোল তো ছেড়েছে সেই কবে। বাবাটাও শয্যাশয়াই। একটা কোল তার ভীষণ প্রয়োজন ছিল। দীপ ভাই, আল্লাহ তোমাকে সুখী করুক। কিন্তু আমি যেতে পারবো না। আমার জ্বর, বাইরে জহির ভাই আছে। জানতে পারলে জানোই তো কি হবে। দীপ অধীর হয়ে এক পা এগিয়ে এসে আশার কপালে হাত রাখে। এরপর আতকে উঠে বলল, না না, তাহলে তোমাকে ছাড়ছি না। ও বাড়ির সবাই পাষণ্ড। শুরুতে বুঝতে পারিনি। নয়তো সেদিন তোমাকে যেতে না দিয়ে জোর করে হলেও বিয়ে করে নিতাম। চলো এখনই। বিকেলে দিয়ে যাব আবার। বলে আশার হাত পাকড়ে ধরে তরুগহন বনের ভিতর দিয়ে কোনো দিকে যেন নিয়ে যায় তাকে। অগত্যা আশা আর বাধা দেয় না, বুঝাতেও পারে না তাকে কোথায় নিয়ে যাওয়া হয়। বনের শেষ মাথায় বন্যাবিধ্বস্ত ভাঙা প্রাচীর টপকে ইট বিকীর্ণ সড়ক ধরে আশাকে নিয়ে নিজেদের পাড়ার দিকে হাঁটা ধরে দ্বীপ। বিকাল পর্যন্ত এক ছটাক শান্তি পাওয়া যাবে ভেবে আশা চোটটার মতন চারিদিকে তাকাতে তাকাতে হাঁটে। রাস্তার পাশেই কোমর সমান জল আর দলে ভর্তি পানিতে একটা মহিষ সানন্দে লম্বা কান আর লেজ নেড়ে মাছি তাড়াতে তাড়াতে ঘাস খায়। তারই অদূরে হৈমন্তী বাতাসে মাতালের মতো দোল খায় চারানো শস্যচারা। দূরের পথের বাঁকেই জন কতক মানুষ দেখা যায়। আজকাল আশা মানুষ দেখলেই ভয়ে বুক দুরুদুরু করে ওঠে। হৃৎপিণ্ডে অবিরত দুন্দুভি বাজে। এই 3 দিনে কত লোক যে তার পালানোর কারণ ছলাকলা করে, ভাড়ামি করে জানতে চেয়েছে তার হিসেবন্ত নেই। আশা কারোরই প্রশ্নের জবাব দেয় না। কারণ কেউ বুঝবে না। এই লোকগুলোও হয়তো এসে মুখ ভেটকে বলবে, কি রে, পালাইছিলি কেন? কোনো নাগরের কাছে গেছিলি? আবার ফিরা আইলি কেন? ছাইরা দিছে? বেশিরভাগ বৃদ্ধ লোকই এমন কিম্ভূত আর অরুচিকর কথাবার্তার ফেনা তুলে মুখে। কিন্তু আশা সমবয়সী কেউ দেখতে এলে তখন নিজের দুঃখের কথা বলে, তারা বুঝে। অন্যরা বুঝবে না, সেই মগজ তাদের খোদাতালা দেননি। অতি দ্রুত তারা বৌদ্ধ পাড়ায় পৌঁছে যায়। দ্বিপদের একতলা বাড়িটা একেবারে খোলা মাঠের মধ্যখানে অবস্থিত। অনেক দূর থেকে ঠাউর করা যায় যে, হ্যাঁ, এটাই দ্বিপদের বাড়ি। দ্বীপের নবরা স্ত্রী তিন্নি বড়ুয়া আশাকে খুব খাতির যত্ন করে বাড়িতে তুলে। চা নাশতা দেওয়া শেষে জ্বরের কথা শুনে তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিয়ে জলপট্টি দিতে প্রবৃত্ত হয়। এরপর আশার শরীর একটু চাঙা হলে প্রশ্ন করে, তা সতীন, দ্বীপের সাথে তোমার প্রথম কবে দেখা হয়েছিল? আর সে কেমন রিয়েক্ট করেছিল? আশা তিলমাত্র বুঝতে পারে না এই মেয়ের কেমন অদ্ভুত জানার স্পৃহা বুকে ধরেছে। সেই শুরু থেকেই বারবার সতীন সতীন বলে স্থূল রসিকতার সম্বোধন করে আসছে, তা যেমন অসহনীয় আবার তার সেবা যত্নও তেমন সম্মোহনীয়। মোদ্দাকথা অম্লমধুর একজন ঘরন্তি নারী সে। অল্প সময়েই স্বল্পভাষী আশার সঙ্গে খাতির জমিয়ে আশার মনের সব কথামালা নিংড়ে বের করে আনে সে। স্বামীর প্রতি তার মৃত অনুভূতি দেখে মনে মনে আনন্দিত হয়।
ওদেরকে একসাথে রেখে দীপ বাসা থেকে বেরিয়ে আসে। সহ্য হয় না তার। মনের মধ্যে অদৃষ্টপূর্ব এক প্রতিযোগিতা চলে যেন। বিকাল পেরিয়ে গেলে দীপ তাকে পুনরায় সেই বাগানে দিয়ে আসে। ফিরতে দেরি হয় দেখে কুলসুমা মনে করে আশা বুঝি গোটা বনের ঝরা পাতা সব মোট করে নিয়ে এলো। কিন্তু ফেরার পর সময়ের তুলনায় কাজের অপ্রতুলতা দেখে সে মাথায় হাত দেয়। তবুও অসুস্থতার দোহাইতে আশা বেঁচে যায়। গভীর রাত্রে জ্বর যখন বেড়ে যায় তখন সেই রক্তবমি হয় আশার। জ্বরের ঘোরে এতদিন ছায়ার মতন পাশে থাকা তারিন আর গায়ককে গভীরভাবে স্মরণ করে সে। অস্পষ্টভাবে অনবরত ডাকতে থাকে, তারিন তারিন একটু উঠবে। জ্বর বোধহয় বেড়েছে, গায়ক। আশার দৃঢ় বিশ্বাস, গায়ক তাকে ফিরিয়ে নিয়ে যাবেই। কিন্তু জ্বরের অচৈতন্যে মাথায় আসে না, গায়ক সুদূর 4000 মাইল দূরে বসে। অভিনব আর মনিরের মধ্যে ছোটখাটো একটা দ্বন্দ্বের হয়ে গেল আশাবৃকে নিয়ে। আরও দিনদশেক পরের কথা, পরিস্থিতি তথৈবচ। কিছুই পরিবর্তন হয়নি। হয়েছে, আশাকে একেবারে শুকনো কাঠির মতো করে দিয়ে জ্বরটা মায়া দেখিয়ে বিদায় নিয়েছে শুধু, বাকি সব পূর্ববৎ চলছে। বহু কষ্টে মনিরের খোঁজ মিললেও জানা গেল চাকরির প্রমোশনের সুবাদে কি একটা কাজে ইন্ডিয়া গিয়েছে সে। ইন্ডিয়ায় তার অবস্থান, সেলফোন নাম্বার জোগাড় করতে আরও দিন 2 অতিবাহিত হয়ে গেল অভিনবের সহকারীদের। শেষে অভিনব নিজে তাকে ফোন করে পরিস্থিতির কথা জানালে মনির উল্টো সুরে গান ধরে, বলে, এত দূরে থেকে সে কি করতে পারে? ট্রেনিংয়ে আছে সে, ফিরতে 2 মাস লাগবে। গ্রামের বাড়িতে ফোন করে আশাকে দিয়ে আসতে বলবে। না শুনলে তার কিছু করার নেই। এমন ভাবলেশহীন কথা শুনে মাথায় রক্ত চলকে ওঠে অভিনবের। এরপরও ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝায় মনিরকে। আদপে মনিরের মনও বিষিয়ে উঠেছিল অসহায় আশাবৃকে নিয়ে মাভাইয়ের এমন কাণ্ডকীর্তিতে। এই পরিস্থিতির কথা সে ঘটনার দিনই জেনেছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। ভেবেছিল নিজের বাড়ি ফিরে মাভাইকে শেষবারের মতো দেখে নেওয়া যাবে। এখন সেই মনোভাবের মাঝখানে বাদ সেধে দেশের একজন স্বনামধন্য গায়ক অনাধিকার চর্চা করে কাজের সময়ে ফোন দিয়ে এসব অহেতুক কথা বলায় মেজাজটা তার বিগড়ে গিয়েছিল এবং এই জন্যই মূলত গা ছেড়ে নিরুদ্বিগ্ন চিত্তে কথা বলা। বাকবিতণ্ডার শুরুটা অবশ্য ক্রোধোন্মত্ত অভিনবই করে। এক পর্যায়ে নিম্নোক্ত কথোপকথন তাদের মধ্যে হয়। অভিনব অসহিষ্ণু হয়ে বলল, এখন কি আপনি বলতে চাইছেন আশাকে আপনার জল্লাদ মার ভাই কেটে ভাসিয়ে দিল ও আপনি তারা তা করার আর বাকি রাখল কি? খবর নিয়ে দেখুন না। না তা কেন হবে? কিন্তু আশা আমার বোন। মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তুমি সেলিব্রিটি মানুষের এত ফাটছে কেন? ক্ষেত্রবিশেষে তাই তো হয়। কই এই 1.5 বছরে তার খোঁজ নিয়েছেন? সে কি খায়, কোথায় ঘুমায়, কিভাবে দিনাতিপাত করে তা জানেন? ভরণপোষণের জন্য মাসে কত টাকা পাঠান তাকে? এবার বলুন কার ফাটা উচিত, আপনার না আমার? এই কথায় মনির একেবারে মুখ হয়ে গেল মিনিট আধেক। এরপর ছোট করে বলল, টাকার বড়াই করছেন? অভিনব ফিচ করে ধূর্ত হাসল। চলবে।